এভিডেন্স হিসেবে ইউজ করা হবে না। সো রিল্যাক্স, কই গেল এই ধরো প্রেজেন্ট নাও। ওকে, স্পেসিফিসিটি, স্পেসিফিসিটি। জি স্যার। Okay, so stereo basically আছে stereo মানে কি? Stereo is related with the shape actually. হ্যাঁ, in stereo specificity তে আপনি যে এনজাইম গুলো এই স্পেসিফিসিটিটা শো করে তারা হচ্ছে পার্টিকুলার কাইরাল স্ট্রাকচারকে রিকগনাইজ করে। ঠিক আছে, আমি তাদের জন্য যদি তাদের ফেভারেবল কাইরাল স্ট্রাকচার না পায় তাহলে তারা ইউজুয়ালি কাজ করে না আর কি। সো কাজ করতে গেলে আসলে কি করা লাগে? ফার্স্ট এনজাইমটাকে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করতে হয়। ঠিক আছে, সো ইন দিস কাইন্ড অফ স্পেসিফিসিটি এনজাইম বাইন্ড উইথ পার্টিকুলার কাইরাল স্ট্রাকচার। ওকে, সো ফর এক্সাম্পল তোমার এই এল অ্যালানিন অক্সিডেজ, এটা একটা এনজাইম। এই এনজাইমটা হচ্ছে অ্যালানিনকে হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড, রাইট? এই অ্যালানিন হচ্ছে এল ফর্মেও থাকতে পারে, ডি ফর্মেও থাকতে পারে, কিন্তু এই এনজাইমটা এল অ্যালানিন অক্সিডেজ এ শুধুমাত্র যখন এল ফর্মে থাকবে শুধুমাত্র তখনই বাইন্ড করতে পারে এবং ডু দ্য ক্যাটালাইসিস। ডি অ্যালানিনের সাথে করবে না। দিস ইজ স্টেরিও স্পেসিফিসিটি, স্পেসিফিক ফর স্পেসিফিক স্টেরিও স্ট্রাকচার। ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে স্যার। আর এই জিওমেট্রিক যে স্পেসিফিসিটিটা আছে এটা হচ্ছে বলতে পারো এটা কিন্তু ওয়ান টাইপ অফ স্টেরিও স্পেসিফিসিটি। ঠিক আছে, খালি হচ্ছে জিওমেট্রিক স্পেসিফিসিটির ক্ষেত্রে এই কাইরালিটি ছাড়াও তাদের কিছু এডিশনাল রিকোয়ারমেন্ট আছে। মানে এই এনজাইমগুলো হচ্ছে তাদের প্রেফারেবল কাইরাল স্ট্রাকচার দরকার, ইন এডিশন তাদের আরো কিছু কেমিক্যাল গ্রুপও দরকার। ওকে, মানে তাদের স্পেসিফিসিটি ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, এক chiral structure of the substrate and then other chemical groups, মানে ওই সাবস্ট্রেটটা আরো কিছু কেমিক্যাল গ্রুপস থাকতে হবে। এই জন্যই কিন্তু এই জিওমেট্রিক স্পেসিফিসিটিটা মানে নর্মাল স্টেরিও স্পেসিফিসিটির সাথে থেকে মোর স্পেসিফিক। ওকে স্যার। আর না বুঝলে আমাকে কোশ্চেন করো, হ্যাঁ, ইউ ক্যান আস্ক এনিথিং, এনি টাইপ অফ কোশ্চেন ইজ ওকে। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে কোন পর্যন্ত মানে লেকচার কোনটা পর্যন্ত আলোচনা করা হবে? আচ্ছা, মানে বেসিক্যালি তো আমি আপলোড করেছি সমস্ত লেকচার 1 আর 2 লেখা, না ওয়াটার পর্যন্ত। সো ওই পর্যন্ত আলোচনা করা যাবে, অসুবিধা নেই। তোমরা যদি কেউ অলরেডি দেখে থাকো ওয়াটার এবং ওটা নিয়ে কোনো কোয়েরি থাকে উই ক্যান ডিসকাস ইট হিয়ার, নো প্রবলেম। ঠিক আছে, জি স্যার। আচ্ছা অনেকে চলে আসছে তো আমরা তাহলে একটু কুইজ এবং এক্সাম কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করি। আই থিঙ্ক লাস্ট মানে অনলাইন সেশনটা তো তেমন একটা আলোচনা করা হয়নি, এবং আমি মনে হয় বলেছিলাম যে আমি তখন পর্যন্ত ডিসিশন নেই নাই যে কিভাবে এক্সাম গুলো নিব। ওকে, আচ্ছা এইবার যেটা হচ্ছে আমি ভাবতেছি হচ্ছে ইউজুয়াল যে মার্ক ডিস্ট্রিবিউশনটা থাকে সেটা চেঞ্জ করব। মানে ইউজুয়ালি আমি এক্সাম দিতাম কি মোটামুটি এমএনএস এর কমন প্র্যাকটিস ছিল, মানে ওই বায়োটেকনোলজি ও মাইক্রোলজি প্রোগ্রামে, যে আমরা ফাইনাল নিতাম হচ্ছে 50 মার্কসের, তারপরে হচ্ছে মিড থাকতো 20, আর কত হলো 50 আর 20 70, রাইট? কুইজে থাকতো হচ্ছে 15, অ্যাটেন্ডেন্সে 5 আর 10 মার্কস ফ্রম অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন। Okay, that was the usual one, but this time I'll change it, okay? Because এখন যেহেতু অনলাইন সিস্টেম ট্রেডিশনাল ওয়েতে এক্সাম নেওয়া সম্ভব না, সো মার্ক ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ করবো। মার্ক ডিস্ট্রিবিউশন আমি ভাবতেছি এরকম, ফাইনালে 30, মিডে 30, ঠিক আছে? ফাইনাল এবং মিডে একই পরিমাণ মার্ক থাকবে 30-30, তাহলে কত হলো 60, আর বাকি থাকে 40-40 মধ্যে হচ্ছে তোমাদের কুইজ থেকে 20 আর অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন থেকে 20, ঠিক আছে? 100 হলো। আচ্ছা এর মধ্যে হচ্ছে যেহেতু আমি মার্ক ডিস্ট্রিবিউশন করতেছি, সিলেবাসটা আমি ইয়ে করবো, মানে ধরো মিড পর্যন্ত যে সিলেবাস থাকবে সেটা ফাইনালে থাকবে না, ওকে?
মিডের সিলেবাস, জি স্যার। মিড পর্যন্ত ডান, তারপরে যে সিলেবাস সেটা হচ্ছে ফাইনাল সিলেবাস। ঠিক আছে, তো এক্সাম গুলোকে তোমরা এবার সমান গুরুত্বপূর্ণ ধরো, মানে মার্ক কিন্তু একই রকম করবে। আচ্ছা, এটা করার উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে যেহেতু অনলাইন সিস্টেম, ওরকম রিটেন টাইপ এক্সাম নেওয়া আসলে মানে তেমন একটা ফিজিবল না। কোয়েশ্চেন টাইপ হচ্ছে কুইজ বলো, মিড বলো এবং ফাইনালে বলো, কিছু কমন প্যাটার্ন মানে কমন টাইপ কোয়েশ্চেন থাকবে। এমসিকিউ টাইপ, এমসিকিউ, তারপরে ধরো ট্রু ফলস, ম্যাচিং, সিলেক্ট দ্য রাইট অ্যান্সার, মানে এই টাইপের। ওকে, যেগুলো হচ্ছে সিস্টেমে হচ্ছে তোমরা সহজেই দিয়ে দিতে পারো আর কি, জাস্ট ইউ হ্যাভ টু ক্লিক। ওকে, কুইজে এই কোয়েশ্চেনে থাকবে। মিড আর ফাইনালে আমি কিছু এডিশনাল কোয়েশ্চেন দিতে পারি, মানে যেখানে হচ্ছে তোমাকে কিছু একটা লিখতে হবে আর কি, রিটেন টাইপ কোয়েশ্চেন। হ্যাঁ, ওইটাও বাক সিস্টেমে তোমাকে দিতে হবে, ইউ হ্যাভ টু টাইপ ইউর অ্যান্সার। কিন্তু যেহেতু এটা অনলাইনে, সো ওই কোয়েশ্চেন গুলো এরকম হবে না যে অ্যান্সারটা খুব বড় লিখতে হবে। দোজ উইল বি লাইক 1 or 2 লাইন অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন অ্যান্সার এক দুই লাইনের মধ্যে হয়ে যাবে আর কি। ওকে, আর ওকে, সো ডিড আই মিস এনিথিং? আচ্ছা, আর লাস্টের সেশনটাতে মানে আমাকে কয়েকজন তোমরা কোয়েশ্চেন করেছিল যে অ্যাটেম্প কতবার দেওয়া হবে। হুম, জি স্যার। যেটা হচ্ছে একটা মনে হয় ওই আমি আনগ্রেডেড কুইজ আপলোড করেছি, তোমাকে খেয়াল করেছো? জি স্যার। জি স্যার। ওকে, এখানে কিন্তু অ্যাটেম্প একবার দেওয়া আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে অ্যাটেম্প একবার দেওয়া আছে কারণ এটা হচ্ছে আনগ্রেডেড কুইজ, এবং তোমরা যখন একবার অ্যাটেম্প নেওয়ার পর যখন সাবমিট করো, সাথে সাথেই কিন্তু তোমরা আই মিন your answer is right or wrong. ইয়েস। And the right side of the screen, sir. there is the button, right? Show the answer. So if you click on that, you'll get the answer, right? ইয়েস। Okay. এখন হচ্ছে ইয়ার সময়, তোমার ফাইনালের সময়, সরি মানে অরিজিনাল কুইজ এবং ইয়ার সময় কোশ্চেন মানে অ্যাটেম্পটা একটু ডিফারেন্ট হবে, তারা বলতেছি। এক মিনিট, এই এক মিনিট, একটু পানি খেয়ে নিই। ওকে, আচ্ছা, যেটা হচ্ছে ইয়ার সময় মানে মেইন গ্রেডেড এক্সাম গুলোর সময়, সেটা কুইজ হোক, ফাইনাল হোক আর মিড হোক, তোমরা অ্যান্সার কখনোই দেখতে পারবে না। ওকে, ধরো তুমি একটা চেষ্টা করলা, চেষ্টা করার পর তুমি সাবমিট করলা, ইউ উইল নেভার সি দ্য অ্যান্সার। ওকে, তো সেই ক্ষেত্রে হয়তো আমি তোমার থেকে দুইটা অ্যাটেম্পের অপশন থাকবে, মানে যদি কেউ ভুলে ক্লিক করে থাকো তাহলে যাতে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, অ্যাটেম্প দিলে ক্লিক করে গেলেই পড়ে গেল, কিন্তু দুইবার অ্যাটেম্প থাকলে তোমরা আজকে ভুলে যদি ক্লিক করো তাহলে চেঞ্জ করতে পারবে, বাট ইউ ক্যান নেভার সি দ্য অ্যান্সার। ওটা তোমরা কখনো অ্যান্সারটা কখনো দেখতে পারবে না, ইভেন সাবমিট করার পরও দেখতে পারবে না। ওটা যখন এক্সাম শেষ হবে তখন আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো আর কি। ওকে, আচ্ছা, কুইজ আমরা কিভাবে দেব? আচ্ছা, আমার প্ল্যানিং হচ্ছে কুইজ, মিড, ফাইনাল সব একই সিস্টেমে না, যেটা হচ্ছে কুইজের অনলাইনে হবে, লাইভ সেশনে এক্সাম কুইজ হবে। ওই দিন তোমাদের ওয়েবক্যাম এবং মাইক্রোফোন দুইটাই অন রাখতে হবে। I don't mind with the background sound. ঠিক আছে, তো বাকি যারা পরীক্ষা দিবা তাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রবলেম হতে পারে, তো তোমরা যেটা করবে, তোমরা তোমাদের স্পিকারটা একবারে কমাই দিয়ে রাখবে। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডে বাধা ফিল করি না। ওকে, কিন্তু এইটা কিন্তু করতে হবে, তোমাদের ওয়েবক্যাম এবং মাইক্রোফোন দুইটাই অন রাখতে হবে। হ্যাঁ, তোমরা হচ্ছে এক্সামটা দিবা বাক সিস্টেমে। কারো কোনো কনফিউশন আছে এই ব্যাপারে? নো স্যার। স্যার এটা কি কুইজ থেকে স্টার্ট হবে স্যার? গ্রেডেড কুইজ থেকেই? বুঝিনি বাবা। মানে এটা কি গ্রেডেড কুইজ থেকে স্টার্ট হবে না শুধু মিড আর ফাইনালের জন্য? ইনক্লুডিং গ্রেডেড কুইজ। ওকে স্যার। শুনে আমি স্যার হ্যাঁ, মাইক মিউট করে স্যার দেয়া যাবে না? না, মাইক মিউট করে দেওয়া যাবে না, মাইক এবং ক্যামেরা দুইটাই অন থাকতে হবে। ঠিক আছে, ইয়েস স্যার। ওকে, কেন থাকতে হবে সেটাও তোমরা জানো, তারপরেও তোমরা কি করতে পারো সেটাও আমি জানি, বাট এনিওয়ে যতটুকু সম্ভব আর কি।
ওই সব দিন না, শুধু ওই কুইজ গুলোর দিনে। আর এবার যেহেতু শোনো মার্ক, তোমরা এত মানে ওরি ফিল করার কিছু নাই, হ্যাঁ, আমি তোমাদেরকে পেইন দিতে চাই। তো চেষ্টা করবো হচ্ছে খুব যাতে ওই সিলেবাসটাকে একটু কম্পার, মানে একটু মানে কমায় কমায় দিতে। কারণ ধরো ফর এক্সাম্পল তুমি যেটা মিডে দিলা সেটা আসলে ফাইনালে রিপিট করার দরকার নেই। এমনও হতে পারে হয়তো বা আমি একটা লেকচারের উপর তোমাদের অলরেডি কুইজ নিলাম, এমন হতে পারে সেটা হয়তো বা ওকে ডান, আমরা আমরা লেকচার করছি, আমরা ডান উইথ দ্যাট, ওকে, এরকমও হতে পারে। ঠিক আছে, সেটা চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের উদ্দেশ্য কিন্তু পরীক্ষা দিয়ে বেশি নাম্বার পাওয়া না। স্টাডির উদ্দেশ্য কি এটা? এটা না। স্টাডির উদ্দেশ্য কি? টু লার্ন, টু আন্ডারস্ট্যান্ড থিংস। ওকে, সো যে মেথডে আমরা হচ্ছে বুঝতে পারবো, শিখতে পারবো, দ্যাটস এনাফ। ওকে, শুধু মার্ক হচ্ছে কখনো, শুধু মার্ক দিয়ে না কখনোই কিছু হয় না, ইট উইল নেভার হেল্প। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ওকে, যেহেতু লাইভ সেশনে কুইজ গুলো হবে, যখন তোমাদের ক্যামেরা এবং মাইক্রোফোন অন থাকবে, এখন কেউ যদি কুইজ মিস করো টেকনিক্যাল কারণে, আচ্ছা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ওই মিস করো না, হ্যাঁ, তোমরা চেষ্টা করো সবাই ওই দিন কুইজ দিয়ে দাও। কারণ কেউ যদি কুইজ মিস করো, কুইজের মেকআপ আমি নিব না, ইনস্টেড ভাইবা নিব। বুঝছো ব্যাপারটা? মানে ধরো কেউ কুইজের দিন কুইজ, ওই সেম কুইজ মেকআপ নেওয়া হবে না, রিপিট করা হবে না। সো কুইজের বদলে এখন তাহলে এখন কুইজ না নিলে তোমাদের এখন আসলে টেকনিক্যাল কারণে মিস করছো কুইজ দিতে, ইভালুয়েট করবো কি হবে। তো এই কুইজের বদলে ভাইবা দেবো। ইজ দ্যাট ওকে? Yes, sir. জি স্যার। ওকে, ভাইবা নেওয়া ভালো, একটা ইন্টারাকশন হয়। আচ্ছা, সবাই তো মনে হয় না ক্লাস অ্যাটেন্ড করেছে। তোমরা মানে কেউ একটু নোট ডাউন করছো না যা যা বললাম? একটু বন্ধুদের সাথে শেয়ার করো, হ্যাঁ, ক্লাসমেটদের সাথে শেয়ার করো এগুলো, একটু ইনফোগুলো। ঠিক আছে, শুধু শুধু নিজের কাছে ইনফোগুলো রাখো না। ওকে, আচ্ছা, সো কুইজ নিয়ে কথাবার্তা আমাদের শেষ। এখন কারো যদি কোনো প্রবলেম থাকে আমরা ওগুলো নিয়ে আলোচনা করি। তবে কারো যদি কোনো কোয়েরিজ থাকে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো উইদাউট এনি হেজিটেশন। হ্যাঁ, এটা হেজিটেট ফিল করার কিছু নেই। স্যার জি স্যার। স্যার ভাইবার নেওয়ার সময়ও কি ক্যামেরা অন থাকতে হবে? আর ধরো ভাইবা, ও আচ্ছা, ভাইবা আমি এরকম ভরা মজলিসে নিব না, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। ওকে, এরকম জুম মিটিং এ ভাইবা নেওয়া যায় না। ভাইবা হবে 1-to-1। ওকে, ভাইবা হবে 1-to-1, এবং ভাইবা নেওয়ার সময় না ক্যামেরাটা অন অন থাকাটা নেসেসারি। 1-to-1 ভাইবা বা 1-to-1 ভাইবা হোক, গ্রুপ ভাইবা হোক, মানে ক্যামেরা এবং মাইক্রোফোন অন থাকাটা necessary। ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নাই। মানে আমি আমি ভাইবাতে তোমাদেরকে পেইন দেওয়ার জন্য ভাইবা নিব না, ডোন্ট ওয়ারি। শোনো, আমার উদ্দেশ্য না যে তোমরা হচ্ছে তোমাদেরকে হচ্ছে মানে কি বলে যে তোমরা নাম্বার কম পাও, এটা আমার পক্ষের উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য একটাই ভাই, লিস্ট একটু পড়াশোনা করো, কিছু একটা শেখো। মানে একটা কোর্স করতেছো, কোর্স থেকে লিস্ট কিছু শেখো। মানে একটা কোর্স যখন আমরা করি, এই কোর্সের সবকিছু কখনোই মাথা থাকবে না, এটা কারোরই থাকে না। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও থাকতো না। ঠিক আছে, তো যতটুকু থাকবে সেটাই বেনিফিট। আর আরেকটা জিনিস হয় কি, যখন ধরো তুমি সিরিয়াসলি এই কোর্সটা করলা, ট্রাস্ট মি, এই নেক্সট সেমিস্টারে তুমি বেশিরভাগ জিনিসই ভুলে যাবে। কিছু জিনিস মনে থাকবে এবং ভুলে যাবে, দ্যাটস ন্যাচারাল। বাট পরবর্তীতে তোমার যখন আবার এই সিমিলার টাইপ অফ কোনো টপিকস নিয়ে স্টাডি করতে হবে বা কাজ করতে হবে, তখন না আবার তোমার এই জিনিসগুলো আস্তে আস্তে মনে পড়বে। কিভাবে জানি মনে পড়ে যায়। ওকে, লার্নিং কখনো বৃথা যায় না। আচ্ছা, এই ক্লাস রেকর্ড হচ্ছে দেখি কি তোমরা মানে চুপ করে আছো? স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ। স্যার আরএনএ মলিকিউল অথবা রাইবোজোমস মেনশন না করে যদি বলা হয় অল এনজাইমস আর প্রোটিন, তখন ওটা ফলস হবে না? ডেফিনেটলি এটা ফলস হবে, কারণ সব সব এনজাইম তো প্রোটিন না। এই সব আরএনএও কিন্তু এনজাইম না, হ্যাঁ। দেয়ার আর অনলি সাম আরএনএ হুইচ ক্যান ডু সাম ক্যাটালাইসিস, সেগুলাকে রাইবোজোমস বলা হয়। মোস্ট অফ দ্য এনজাইমস আর প্রোটিন, আই মিন, বাট এখন অল এনজাইম বলাটা তো এটা আসলে টেকনিক্যালি ভুল। কোশ্চেনে যদি মোস্ট অফ দা থাকে তাহলে ট্রু হবে। ডেফিনেটলি। ওকে স্যার।
আচ্ছা, এই যে মানে রেকর্ডিং হচ্ছে এই জন্য কি তোমরা চুপচাপ নাকি? না স্যার। স্যার আমরা স্বাভাবিকভাবেই অনেক চুপচাপ ক্লাসের মধ্যে। ইয়াল্লা কি এত চুপচাপ কেন ভাই এই বয়সে তোমরা? এই কথা বলার বয়সে চুপচাপ থাকলে হবে? এই বয়স পার হয়ে গেলে আর কথা ফেরত পাবো না রে বাবা। So, এই বয়সে এরকম চুপচাপ হয়ে যাওয়া যাবে না। স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস স্যার, আবির ভাই, জি এই স্যার। তোমার স্পিকারের সাউন্ডটা একটু কমাবো নাকি? কমানোই আছে স্যার, আচ্ছা না, তারপর স্যার ক্যাচ করতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অসুবিধা নেই। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইগনোর করলাম। বলো, কোশ্চেন করো। স্যার আলফা হেলিক্স এবং বিটা শিটটা যদি একটু এক্সপ্লেইন করতেন। ওকে, নো প্রবলেম। সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন স্যার। আচ্ছা, এই আলফা হেলিক্স আর বিটা শিটে কিন্তু এখানে খুব বেশি ডিটেলস দেওয়া হয়নি আর কি। হ্যাঁ, কারণ এগুলো তোমরা হচ্ছে যেহেতু বিসিএস 101-এ অলরেডি পড়ছো, সো একই জিনিস সেম জিনিস রিপিট করার কোনো মানে ছিল না। জাস্ট হচ্ছে রিক্যাপের জন্য, যে ঠিক আছে কবে কি পড়ছিলাম মনে নেই, যে একটু রিক্যাপের জন্য এখানে দেওয়া হয়েছিল। ওকে, যে এই আলফা হেলিক্স আর বিটা শিটের, আচ্ছা তুমি কি একটু একটু আমাকে হেল্প করো, মানে তোমার বেশি কনফিউশন কোনখানে এই দুইটা স্ট্রাকচারে? মানে এগুলো তো সেকেন্ডারি স্ট্রাকচারের ফর্ম। হ্যাঁ, সেকেন্ডারি স্ট্রাকচার কিন্তু তিন টাইপের প্যাটার্নে থাকে, নট অনলি আলফা হেলিক্স এন্ড বিটা টার্ন, আর মানে বিটা শিট, আর একটা আছে টার্নস। টার্নস এর ব্যাপারে এখানে কিছু বলা হয়নি, ইউ ক্যান ইগনোর দিস ওয়ান। আলফা হেলিক্স এন্ড বিটা শিট হচ্ছে মোস্ট অ্যাভেলেবল আর কি। হ্যাঁ, এই দুটোই সবচেয়ে বেশি পাওয়া যায়। তোমার মানে তোমার কোনো পার্টিকুলার কোয়েরিজ আছে যে ওকে এই দুইটা মানে এই দুইটা স্ট্রাকচারাল প্যাটার্নের এই জিনিসটা আমার একটু কনফিউশন আছে, এরকম কিছু আছে নাকি ওভারঅল? না, তেমন পার্টিকুলার কোনো কনফিউশন নেই, হুম, জাস্ট স্যার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ওকে। আচ্ছা, যেটা হয় যে আলফা হেলিক্সের ক্ষেত্রে কি হয়, হেলিক্যাল স্ট্রাকচার। হ্যাঁ, সেই হেলিক্যাল স্ট্রাকচার হওয়ার সময় যে জিনিসটা হয়, ধরো একটা এক্সিসের এরা, আই মিন বেসিক্যালি দিস স্ট্রাকচার আর ইজ ফর্ম অ্যারাউন্ড দ্য এক্সিস। সো এই এক্সিসটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। ওকে, তুমি Yes, চিন্তা sir. করো, ধরো তুমি একটা হচ্ছে চেইন নাও, ঠিক আছে, তুমি একটা লম্বা চেইন নাও, চেইন নিয়ে একটা কলম বা পেন্সিলের পাশে সেটাকে হচ্ছে একদম পেঁচাতে থাকো। ওকে, আচ্ছা, জি। এই আলফা হেলিক্স হচ্ছে এক্সাক্ট এই জিনিসটাই। তোমার যে প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন কি, চেইন অফ অ্যামাইনো অ্যাসিড। ওকে, তো আমাদের Single বডিতে কি chain. হয়, সরি, না স্যার, ওইটাই স্যার। হ্যাঁ, এটা চেইন অফ অ্যামাইনো অ্যাসিড। তো এটা হচ্ছে, ধরো তুমি একটা সুতা নাও, ঠিক আছে, ইমাজিন করে এটা হচ্ছে চেইন অফ অ্যামাইনো অ্যাসিড। তারপরে এই সুতাটাকে একটা কলম দাও, এই কলমের পাশে পেঁচাতে থাকো আর কি। হ্যাঁ, ধরো নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে হঠাৎ পেঁচাতে থাকো। তো যেটা হয় না, আলফা হেলিক্স হচ্ছে এক্সাক্ট সেম জিনিসটা। ওকে, তো এখন ধরো এই যে তারা যে এরকম যে প্যাচ খাচ্ছে, হ্যাঁ, এমনি এমনি তো কোনো কিছু প্যাচ খাবে না, রাইট? দিজ আর কেমিক্যাল। সো এরা প্যাচ খাওয়ার জন্য কি হতে হবে, কিছু ইন্টারাকশন হতে হবে, রাইট? উইদাউট ইন্টারাকশন তো এমনি এমনি আসলে একটা মানে প্রায় মানে যে অ্যামিনো অ্যাসিডের চেইনটা এমনি এমনি সে কিন্তু প্যাচ খাবে না। সো তাদের মধ্যে নন কি হয়, তাদের মধ্যে হচ্ছে নন কোভ্যালেন্ট ইন্টারাকশন হয়। ইন্টারাকশন হওয়ার ফলে তারা হচ্ছে এরকম একটা কি করে স্ট্রাকচার দেয়। ঠিক আছে, ওকে। আর এই আলফা হেলিক্সের ক্ষেত্রে হচ্ছে তারা যেরকম, ঠিক আছে, তারা এরকম একটা হেলিক্যাল স্ট্রাকচার দেয় সারাউন্ডিং এ ইমাজিনারি এক্সিস। ওকে, তা এমন ভাবে এই ইয়েটা হয় যে অ্যামাইনো অ্যাসিড যে আর গ্রুপ গুলো থাকে না, সেই আর গ্রুপ গুলো হচ্ছে বাইরের দিকে পড়তে থাকে, ভেতরের দিকে না। ওকে, মানে ধরো তোমার যে এক্সিস, তুমি যদি একটা জিনিস এরকম স্পাইরাল শেপের জিনিস আর কি, বাইরের বাইরের একটা ফেজ, একটা ভেতরের ফেজ আছে না, এই আর গ্রুপ গুলো কিন্তু বাইরের দিকে থাকে, ভেতরের দিকে না। ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা। আর এই স্পাইরাল হওয়ার সময় তারা একটা প্যাটার্ন ফলো করে। ওকে, ইউজুয়ালি হচ্ছে তোমার প্রতি 5.4 অ্যাংস্ট্রম পর পর, অ্যাংস্ট্রম হচ্ছে ডিস্টেন্সের একটা ইউনিট আর কি, খুব স্মল ইউনিট। প্রতি 5.4 অ্যাংস্ট্রম পর 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 রিপিট হতে থাকে আর কি, মানে এক একটা টার্ন। ওকে, ওকে স্যার, গট ইট। আচ্ছা, বিটা শিটের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে জিগজ্যাগ স্টাইল। মানে আলফা হেলিক্সের ক্ষেত্রে তারা হচ্ছে কি করে, একটা হচ্ছে ইমাজিনারি এক্সিস এর এগেইনস্টে তারা হচ্ছে স্পাইরাল একটা
স্ট্রাকচার ফর্ম করে। বিটা শিটে ওরকম কিছু না। ধরো তুমি একটা কাগজ দাও, একটা পেপার নাও, পেপার নিয়ে সেটারে জিগজ্যাগ বানাও, মানে পেপার নিয়ে সেটারে ভাঁজ করতে থাকো, ওকে। ঠিক আছে, অপোজিট ডিরেকশনে ভাঁজ করতে থাকো। এটা কেমনে দেখাই? স্যার যে পাংখা বানাইতাম না ছোটবেলায়, যেভাবে এক্স্যাক্টলি থ্যাংক ইউ। এই যে পাখা বানাইতে পারো না? এক্স্যাক্টলি। না স্যার, হ্যাঁ, এই জন্য মনে পড়ে না। এই হাই তুমি পাখা বানাও নাই কি কও? স্যার ঢেউটিন স্যার। আপনার ঢেউটিন, হ্যাঁ পারফেক্ট এক্সাম্পল। ঢেউটিন ঠিক আছে না? Yes, ঢেউটিন তো দেখছো নাকি ভাই? sir, অবশ্যই স্যার, ওকে, জিগজ্যাগ। এক্স্যাক্টলি ওই বিটা শিট হচ্ছে ওই জিনিস, ঠিক আছে, ঢেউটিনের মতো। ওকে, ওকে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি এখন এমনি একটা জিনিস সমান ছিল, হ্যাঁ, এমনি সে তো এরকম ঢেউটিন হয়ে যাবে না। সো ঢেউটিন হতে গেলে তার কি হবে? কি হতে হবে? কিছু ইন্টারঅ্যাকশন হাইড্রোজেন। হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা ইন্টারঅ্যাকশন। ওকে, মানে কিছু ইন্টারঅ্যাকশন হতে হবে, ঠিক আছে। সো বেসিক্যালি এই ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেনটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট ইন্টারঅ্যাকশন আর কি। আরো কিছু ইন্টারঅ্যাকশন ঘটে যেটা ইভেন্চুয়ালি স্ট্রাকচারটাকে স্ট্যাবিলাইজ করে, কিন্তু হাইড্রোজেন বন্ডটাকে বলতে পারো দ্য প্রাইমারি ফ্যাক্টর। ওকে, এই হাইড্রোজেন বন্ডের কারণে তারা হচ্ছে এই ঢেউটিনের আকৃতিটা নেয়, জিগজ্যাগ শেপটা নেয়। ওকে, এবং এই জিগজ্যাগ শেপটা নেওয়ার সময় ফোল্ডিং গুলো এমন ভাবে হয়, এই ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের যে আর গ্রুপটা থাকে তারা হচ্ছে জিগজ্যাগের বাইরের দিকে থাকে এবং অপোজিট ডিরেকশন, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, আমাদের বডিতে যে মানে যে প্রোটিন গুলো থাকে না, আলটিমেটলি হচ্ছে এদেরকে কিন্তু ওই টারশিয়ারি ফর্মে যেতেই হবে। টারশিয়ারি ফর্মে না যাওয়া পর্যন্ত এরা কোনোদিনও ফাংশনাল হবে না, ঠিক আছে? এরকম আমাদের কেউ কিছু জিজ্ঞেস করছো? কেন টার্সিয়ারি হতে হবে? বিকজ দ্যাটস দ্য ফাংশনাল ফর্ম। ফাংশনাল ফর্ম মানে কি, যে ধরো আমাদের বডিতে বিভিন্ন জনের যে প্রোটিন আছে, এই প্রোটিন গুলোর কাজ আছে, রাইট? মানে কাজ ছাড়া তো আসলে আমাদের প্রোটিন দিয়ে কি করতাম যদি তাদের কোনো কাজ না থাকতো? এই কাজটাকেই বলা হয় ফাংশনাল। ধরো ফর এক্সাম্পল হরমোন, আচ্ছা যে ধরো একটা এনজাইমের নাম বলো তো, আমার মনে তো না থাকে না, ভালো একটা এনজাইমের নাম বলে কি? ট্রিপসিন। হ্যাঁ, ট্রিপসিন। ওকে, ট্রিপসিন এনজাইমের কাজ কি? ওয়ার সামথিং। আচ্ছা ঠিক আছে, সে ডাইজেস্টে কাজ করে, ঠিক আছে। ট্রিপসিন এনজাইম কি করে? এটা ডাইজেস্টিভ এনজাইম, রাইট? না, পেপসিন ট্রিপসিন দুইটাই ডাইজেস্টিভ। হ্যাঁ। তারপরে ধরো হরমোনও তো প্রোটিন। ওকে, এনজাইম হোক আর হরমোন হোক, হোয়াটএভার, অ্যাকচুয়ালি তো দেয়ার প্রোটিন। সে হচ্ছে ইনসুলিন কি হরমোন? হরমোনের এই হরমোনটার কাজ কি? এই হরমোনের কাজ হচ্ছে এই গ্লুকোজ, হ্যাঁ, মানে আমাদের সেলকে এমন ভাবে ইনডিউস করা যাতে সে হচ্ছে ব্লাড থেকে সুগারটাকে অ্যাবজর্ব করে নেয়। এটা হচ্ছে তার ফাংশন। সো ইনসুলিনের ফাংশন হচ্ছে এইটা। সো ইনসুলিন কখনো এই কাজটা করতে পারবে না আনটিল সে হচ্ছে ইন ইটস টারশিয়ারি অর কোয়াটারনারি ফর্ম। ওকে, মানে কিছু হচ্ছে যারা হচ্ছে ধরো সিঙ্গেল ইউনিটের প্রোটিন, তারা তো টারশিয়ারি ফর্মে গেলেই কাজ করতে পারবে। আবার কিছু প্রোটিন আছে তাদেরকে হচ্ছে কোয়াটারনারি ফর্মে না গেলে কাজ করতে পারবে না। সো ফর এক্সাম্পল হিমোগ্লোবিন, আচ্ছা মায়োগ্লোবিন, হ্যাঁ, মায়োগ্লোবিনের নাম তোমরা শুনছো? জি স্যার। ওকে, আচ্ছা, না শুনলেও অসুবিধা নেই, আমাদের একটা চ্যাপ্টার আছে হচ্ছে তোমার সেখানে হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। এখন ধরো হচ্ছে মায়োগ্লোবিন কিন্তু এর কাজ অনেকটা হিমোগ্লোবিনের মতন, বাট সে হচ্ছে ইন্ট্রাসেলুলার কাজ করে। হ্যাঁ, আমাদের ব্লাডের মধ্যে দিয়ে অক্সিজেন ট্রান্সফার করে কি হিমোগ্লোবিন। অক্সিজেন তো আমাদের বডিতে কিভাবে ট্রান্সফার হয়? আমাদের লাং থেকে, I mean, how the oxygen get transported from our lung to all the tissues through hemoglobin. হিমোগ্লোবিনের সাথে অ্যাড হয়ে অক্সিহিমোগ্লোবিন হয়ে দেন। এই হিমোগ্লোবিনের কিন্তু 4টা সাব ইউনিট আছে। মানে তুমি এভাবে কল্পনা করতে পারো, হিমোগ্লোবিন হচ্ছে একটা কোয়াটারনারি স্ট্রাকচার। ওকে, এই 3টা টারশিয়ারি স্ট্রাকচার, সরি টোটাল 4টা টারশিয়ারি স্ট্রাকচার মিলে একটা হিমোগ্লোবিন হয়। তো হিমোগ্লোবিন যদি ফাংশনাল হতে হয় তাকে কিন্তু কোয়াটারনারি স্ট্রাকচারে যেতে হবে। কোয়াটারনারি স্ট্রাকচার না হলে হিমোগ্লোবিন কখনো কাজ করবে না। ওকে, ফাংশনালি হবে না সে। আবার মায়োগ্লোবিনের ক্ষেত্রে হচ্ছে মায়োগ্লোবিনও অক্সিজেনের সাথে বাইন্ড করে, কিন্তু মায়োগ্লোবিন বেসিক্যালি ইন্ট্রাসেলুলার আর কি, হ্যাঁ, সেলের ভিতরে কাজ করে আর কি। আমাদের মাসল টিস্যুতে প্রচুর মায়োগ্লোবিন থাকে। এটা হচ্ছে অনেকটা ব্যাটারির মতো কাজ করতে পারে। এটা অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সিজেনটা সেখানে স্টোর করে রাখে আর কি। আচ্ছা, মায়োগ্লোবিনের ফাংশনাল স্ট্রাকচার হচ্ছে টারশিয়ারি।
মায়োগ্লোবিন হিমোগ্লোবিনের মতো চারটা টার্সিয়ারি স্ট্রাকচার নিয়ে তৈরি না, একটা টার্সিয়ারি স্ট্রাকচারই হচ্ছে একটা মায়োগ্লোবিন, ঠিক আছে? সো মায়োগ্লোবিন যদি ফাংশনাল হতে চায় তাই কিন্তু টার্সিয়াল ফর্মে যেতে হবে। সো আনটিল অর আনলেস এ প্রোটিন ইজ in its tertiary or quaternary structure, it cannot be functional. Okay, কারণ বেসিক্যালি প্রোটিন গুলোর কাজ কি? ধরো এনজাইমের, আমরা যদি এনজাইমের কথা চিন্তা করি, এনজাইমের কাজ হচ্ছে ক্যাটালাইসিস করা। যে ক্যাটালাইসিস করার সময় এখানে কিন্তু অনেকগুলো সিরিজ অফ ইভেন্ট হচ্ছে। সিরিজ ইভেন্ট কি রকম? ফার্স্ট স্টেপ কি? আচ্ছা ধরো একটা এনজাইম, হ্যাঁ, এই এনজাইমটা হচ্ছে একটা ক্যাটালাইসিস করে। ফার্স্ট স্টেপ হচ্ছে তাকে হচ্ছে ওই ইয়াটার সাথে, সাবস্ট্রেটটার সাথে বাইন্ড করতে হবে, হ্যাঁ। এখন এই যে সাবস্ট্রেট, যে এনজাইম আর সাবস্ট্রেট যে বাইন্ড করে, এই বাইন্ডিংটা তো স্পেসিফিক, যেটা আমরা অলরেডি জানি, রাইট? এবং এই স্পেসিফিসিটিটা আসে কি, আইদার মানে তাদের শেপ সিমিলারিটি, তাদের শেপ সিমিলারিটি থাকতে হয়, রাইট? দে হ্যাভ টু বি কমপ্লিমেন্টারি ইন শেপ অর কমপ্লিমেন্টারি ইন চার্জ ডিস্ট্রিবিউশন। তো এখন যদি প্রোটিন, হ্যাঁ, মানে সেই এনজাইমটা, এই এনজাইমটা যদি স্ট্রাকচারে ঠিক না থাকে, তার শেপটা ঠিক থাকবে? থাকবে, শেপ ঠিক থাকবে যদি প্রোটিনটার স্ট্রাকচারই ঠিক না থাকে? No, sir. সো শেপটা কিন্তু ঠিক থাকবে না। সো যদি শেপে ঠিক না থাকে, সে কিন্তু প্রথম কাজটাই করতে পারবে না, সে সাবস্ট্রেটের সাথেই বাইন্ড করতে পারবে না, রাইট? সেই এক্সাক্ট এই মানে এই ফাংশনাল শেপটা আসতে গেলে তাকে কি 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 হিসেবে থাকতে হবে? আইদার টার্সিয়ারি বা কোয়াটার্নারি। মানে আইদার বলতে বোঝাচ্ছে কি, যে ধরো যেই প্রোটিনগুলো একাই 100 তারা টার্সিয়ারি, ধরো মায়োগ্লোবিন, বাট হিমোগ্লোবিন তো টার্সিয়ারি হইলে হবে না, তার হচ্ছে কোয়াটার্নারি হতে হবে, ঠিক আছে? ওকে, সো বোঝা গেল যে কেন হচ্ছে তারা যদি ওই টার্সিয়ারি বা কোয়াটার্নারি ফর্মে না থাকে কখনোই ফাংশনাল হবে না। মানে এটা কিন্তু খালি প্রথম স্টেপটাই বলছে যে বাইন্ড করতে হবে, বাইন্ডিংই তো হবে না, তারপরে কিন্তু আরো অনেক স্টেপ আছে। এই জিনিসগুলা তোমরা কিছু হচ্ছে শিখবা, ওই আমাদের কিছু স্পেসিফিক এনজাইম আছে না, ধরো যে কাইমোট্রিপসিন, তারপরে কি জানি আরএনএস, ব্লা ব্লা ব্লা, আরো কতগুলো এনজাইম আছে। ওই এনজাইম গুলোর মানে লেকচার গুলো যখন আমরা দেখবো, তখন হচ্ছে ওই ডিটেলস মেকানিজম গুলো আমরা দেখবো আর কি। তখন দেখবা যে আসলে কিভাবে কাজ করে, যে বাইন্ডিং কিভাবে হচ্ছে, বাইন্ডিং হওয়ার পর প্রথমে কোন রিঅ্যাকশনটা হয়, তারপর কে কার সাথে ইন্টারাকশন করে, কি কি হয় না হয়। ওকে, তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস স্যার, আগে তো মানে ইউএসএ কোর্সে এনরোল করেছি এবং সব কন্টেন্ট গুলো পেয়েছি, কিন্তু কাউকে হঠাৎ রাখতে দেখি যে ওখানে কোর্সে মানে রিভিউ কোর্সে দিলে তখন আর কি লেখা হচ্ছে যে পেজ নট ফাউন্ড, মানে কন্টেন্ট গুলো পাচ্ছি না। এই তো এই সমস্যা কি তোমরা আর কেউ ফেস করতেছো? আমার আরেকটা ফ্রেন্ডও এরকম প্রবলেম। স্যার আমিও ফেস করতেছি এই সমস্যা। মানে কোন জিনিসটা খুঁজে পাচ্ছ না তোমরা বাক্সে? স্যার কোন পেজ নট ফাউন্ড হচ্ছে কোন, মানে পুরো কোর্সে খুঁজে পাচ্ছ না? না স্যার, মানে কোর্সের ভেতরে যদি রিজিউম কোর্স দিচ্ছি তাহলে পেজটা আর কি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কোন না। স্যার আমার সাথে কালকে সেম জিনিস হয়েছে স্যার, আমি পরে আবার নতুন করে কোর্স স্টার্ট করে আবার শুরু করছি। ও তখন ঠিক আছে? তখন ঠিক আছে। কি যন্ত্রণা না, একটা ভালো যন্ত্রণার আমি যে 5 মিনিট আগেও ঢুকলাম তখনও সেম দেখাচ্ছিল। লগ আউট করে যেতে হবে অথবা সাইন আউট করে গিয়ে তারপর নতুন করে আবার কোর্স নিয়ে তারপর ইয়ে করতে হবে। মানে আচ্ছা, তোমরা যদি লগ আউট করে কোর্স আবার নতুন করে এনরোল হইতে হয় নাকি? স্যার নতুন করে এনরোল না, মানে ওই স্টার্ট করতে হয় আর কি ওখানে। আচ্ছা ঠিক আছে, ও তাইলে ঠিক হয়ে যায় না? স্যার ঠিক হয়ে যায়। মানে কি করতে হবে আমি বুঝিনি, আরেকবার বললে ভালো হয়। ফার্স্টে সাইন আউট করতে হবে, সাইন আউট করে তারপরে আবার ওই কোর্সে যাইতে হবে, কোর্সে গিয়ে তারপর স্টার্ট বাটনে ক্লিক করে তারপর নতুন করে স্টার্ট করতে হবে, রিজিউমে ক্লিক না করে। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা মানে নতুন সিস্টেমটা একটু প্রবলেম থাকতে পারে। আর রিজিউম কল, ধরো তুমি যদি স্টার্ট করো, তোমার থেকে তো প্রথম থেকে মানে একদম শুরু থেকে তো তোমার শুরু করতে হয় না, রাইট? কারণ ওখানে তো একটা কন্টেন্টের মতো আছে, তুমি তো চাইলে যে কোনো সেকশনে ডিরেক্ট যেতে পারো না? জি স্যার, যে কোনো জায়গায় ডিরেক্ট যাওয়া যায় স্যার, সমস্যা নেই। ওকে ওকে, তাহলে অসুবিধা নেই। মানে ওই নতুন সিস্টেম তো একটু টুকটাক না প্রবলেম থাকবে। যদি জাস্ট লগ আউট এবং লগ ইন করে প্রবলেম সলভ হয়ে যায় তাহলে এটাই করতে থাকবে। ওকে ওকে স্যার। মানে এটা অনেক ট্রাফিক অনেক বেশি হয়তো, মানে ধরো সেভারাল থাউজেন্ড স্টুডেন্ট হচ্ছে এট এ টাইম ইউজ করতেছে, অনেক সময় একটু মানে ঝামেলা করে ফেলে আর কি। আর আমি একটা জিনিস চেঞ্জ করছিলাম গতকাল, এই জন্য হইতে পারে। তোমার ওই যে খেয়াল করে দেখছো কিনা যে লেকচার নোট গুলো এগুলো আমি হচ্ছে ভিডিও লেকচার থেকে বের করে নিয়ে আসছি।
জি স্যার। আগে লেকচার নোটগুলো ভিডিও লেকচারের মধ্যে ছিল, এখন আর আমি ওইখানে রাখি নাই, ওই লেকচার নোটস নামে একটা সাবসেকশন দেওয়া আছে। ওকে, ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা ধরো কারো কাছে যদি মনে হয় যে এই কোশ্চেনটা করা ঠিক হবে কিনা, মানে সবাই লোকজন আছে আবার রেকর্ড হচ্ছে, তাহলে ওইসব মানে চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও। ওকে, জাস্ট আস্ক। তোমরা কি জানো তোমাদের বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সার যে আমি জানি না? এটা বলছিলাম না লাস্ট ক্লাসে, বলছিলাম। জি স্যার। আচ্ছা, আমার যারা পুরাতন স্টুডেন্ট তারা কিন্তু জানে যে আমি বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সার জানি না। দ্যাটস নর্মাল, রাইট? মানে একটা মানুষ তো সবকিছু জানবে না, কিন্তু যেটা হবে কি জানার ইচ্ছা থাকতে হবে। সো তোমরা কোশ্চেন করলে কিন্তু আমারও একটা সুবিধা হয়। তো তোমরা একটা কোশ্চেন করলে যেটা অ্যান্সার আমি জানি না, তাহলে কিন্তু আমারও জিনিসটা শেখা হয়। তো আমি অ্যাকচুয়ালি যেটা করি, এই জন্য আমি স্টুডেন্টদের বলি যে ভাই তোমরা যা ইচ্ছা জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। যদি আমি ওইটার অ্যান্সার পারি তাহলে ওটা আমি তখনই দিয়ে দিলাম, আর যদি না পারি ক্লাসে আমরা কিন্তু খুব মানে মানে ফ্রিকুয়েন্টলি এই কাজটা করতাম যে গুগল সবাই বসে বসে যে দেখি গুগলে কি বলছে। ওকে, তারপর ধরো অনেক সময় হয়তো গুগল থেকেও সঠিক অ্যান্সার পাওয়া যেত না, তখন কোনো অসুবিধা নেই, আমি তখন সেই ক্ষেত্রে হচ্ছে কোশ্চেনটা নোট ডাউন করে রাখতাম, নেক্সট ক্লাসে আমি ওটার অ্যান্সার দিতাম। ওকে, সো জাস্ট ওই আস্ক কোশ্চেন। হ্যাঁ, আমাদের সময় তো বলেন না যখন মাইক 1 করতেছিলাম। কি বলি নাই? কই মনে পড়ে না তো। কি এরকম? আচ্ছা, মাইক ওয়ান সহজ কোর্স তো ওইটা জানি আর কি মোটামুটি। হ্যাঁ, মানে ক্লাসে যা যা ঠিক করা হয়। ওকে, কিন্তু হায়ার লেভেল কোর্স গুলোতে ডেফিনেটলি মানে কোর্স যত হায়ার হতে থাকে ডেফিনেটলি আমার মানে তখন সব কোশ্চেনের অ্যান্সার জানা থাকে না। আমি এই জিনিসটা সবসময় অনেস্টলি অ্যাডমিট করি, ডেফিনেটলি আমি সব কোশ্চেনের অ্যান্সার জানি না। বাট তোমরা যদি কোশ্চেন করো সেটা আমার জন্য, আমারও শেখা হয়। মাইক 1 করার পরে স্বপ্ন দেখা হয় যে আসলে সবাই এমন স্পিড হয়ে যায়। ওকে, আর একটা জিনিস কি শোনো, লার্নিং এর এই প্যাটার্নই কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে লার্নিংটা কি ছিল যে ক্লাসে টিচার এসে হচ্ছে অনেকক্ষণ ধরে লেকচার দিয়ে যায়, ক্লাস শেষ টাটা বাই বাই। এখন কিন্তু এই লার্নিং ব্যাপারটা হয়ে যাচ্ছে মোর ডিসকাশন বেসড। মানে স্টুডেন্ট এবং টিচার, ফ্যাকাল্টি, ইনস্ট্রাকশন হতে বা যেটাই বলো, তারা হচ্ছে ডিসকাস করবে একজন আরেকজনের সাথে। ওকে, ডিসকাশন টাইপ লার্নিং অলওয়েজ বেটার। আর ক্লাস করে ক্লাস থেকে না কনফিউশন নিয়ে বের হওয়ার কোনো মানে হয় না। ভাই ক্লাস করতে আসছো কেন তাহলে কষ্ট করে, ঠিক না? কষ্ট করে ক্লাস করতেছো, কোয়েশ্চেন থাকলে জাস্ট আস্ক। অ্যান্সার দেওয়া তো একজন মানে ইনস্ট্রাক্টরের দায়িত্ব, রাইট? সো ইনস্ট্রাক্টরকে তো অ্যান্সার দিতে হবে, নাহলে কেমন হবে? স্যার ভাইটালিজম থিওরিটা অ্যাকচুয়ালি কি স্যার? এই কি জিনিস? ভাইটালিজম থিওরিটা এই জিনিস কই পেলা? স্যার হিস্টোরিতে আছে স্যার, এনজাইম হিস্টোরি। স্টোরি? ওই দাঁড়াও দেখে নিই। ভাইটালিজম থিওরি হচ্ছে এই মানে পুরাতন জিনিস, যে জিনিসটা হচ্ছে অবসোলেট হয়ে গেছে এখন আর কি। কয় নাম্বার স্লাইডে ছিল স্যার একটু বলবা? লুইস পাস্তুরের একটা এটাই। থিওরি ভিউ ছিল ভাইটালিজম, ওই যে বুচনার যেটা আর কি রং প্রুফ জীবিত করছে। ইস্ট লাগবে, যে হ্যাঁ, ইস্টে হ্যাঁ। যদি কাজ করতে হয় তাহলে এটা জীবিত থাকতে হবে। পরে এটা হিউজ প্রুভ রং, যে না ইস্টের এক্সট্রাক্ট হলেই হবে। ও ইয়া, এক্স্যাক্টলি। মানে ওই ভাইটালিজম হচ্ছে যে মানে জীবিত, মানে ওই যে অর্গানিজমটা এই চেঞ্জটা করে, ওকে, কনভার্সনটা করতেছে, তাকে জীবিত ফর্মে থাকতে হবে। ওকে, মানে ডেড ইস্ট দিয়ে তুমি কিছু করতে পারবে না, অনলি লাইভ ইস্ট লাগবে। এটা হচ্ছে ভাইটালিজম থিওরি। হিস্টোরিতে আমি খুব খারাপ, আমার হিস্টোরি মনে থাকে না। আর একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার কোয়ার্ডিনারি স্ট্রাকচারে কি আয়রন গ্রুপটা মানে সাব ইউনিটের সাথে অ্যাটাচ করার জন্য কি লাগবেই সবসময়? এটা তো সব ইয়া থেকে আয়রন থাকে, না স্যার, সবাই একটু বাইরে। সবার কিন্তু আয়রন থাকা নেসেসারি না, রাইট? যার আয়রন লাগবে তার সাথে থাকবে। মানে তোমার কোশ্চেনটা কি ছিল যে কোয়াটারনারি স্ট্রাকচারে আয়রনটা অ্যাটাচ থাকতে হবে কিনা? হ্যাঁ, অলওয়েজ এর জন্য আর কি। না, এটা হচ্ছে হিমোগ্লোবিনের ক্ষেত্রে। হিমোগ্লোবিনের কিন্তু আয়রন লাগে। হ্যাঁ, আয়রন ছাড়া হিমোগ্লোবিন কাজই করবে না, কারণ অক্সিজেন হচ্ছে বাইন্ড করে হচ্ছে আয়রনটার সাথে হিমোগ্লোবিনের। ওকে, এখন সব প্রোটিনের তো আর আয়রন লাগে না, যার লাগে তার ক্ষেত্রে হবে। ওকে, স্যার বাট আমি স্যার বিশেষ ওয়ানের উপর একটা স্যার মানে স্লাইড পড়াইছিল স্যার, সেটাতে লেখা ছিল মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য কোয়ার্ডিনারি স্ট্রাকচার। ওটা মনে হয় আই থিংক এক্সাম্পল হিসেবে হিমোগ্লোবিন বলা ছিল।
হিমোগ্লোবিনের ক্ষেত্রে কোয়াটারনারি স্ট্রাকচারে আয়রন হচ্ছে অবশ্যই বাইন্ড থাকতে হবে। ওকে, স্যার এনজাইমের নোমেনক্লেচারটাতে প্রবলেম ছিল। অফকোর্স। কোথায়? 24 স্লাইড নাম্বার। 24 থেকে এনজাইম নোমেনক্লেচার শুরু হয়েছে আর কি। ওই যে নাম্বার দেওয়া ছিল না 2711 যে স্যার ওইটা মানে এক্সপ্লেনেশনটা বুঝি নাই, মানে 11টা কোথা থেকে আসলো, মানে 2টা বুঝছি, 7টাও বুঝলাম সাব ক্লাস, বাট 1 আর একটা 1 মানে দুজন। ও আচ্ছা আচ্ছা, এগুলো হয়েছে কি মানে ধরো এই নোমেনক্লেচার, এটা তো হচ্ছে কি বলা যায় ইন্টারন্যাশনাল নোমেনক্লেচার সিস্টেম বলা যায়, রাইট? এবং এই ক্ষেত্রে হচ্ছে এনজাইম গুলোকে একটা নাম্বার দেয়, নাম্বার দিলে সুবিধা আর কি, নাম্বার দেখেই বেসিক্যালি এটাকে ইসি নাম্বার বলা হয়, এনজাইম কমিশন নাম্বার। এই নাম্বার দেখেই মানে বলে দেওয়া সম্ভব যে এটা কি টাইপের এনজাইম এবং কি কাজ করে। টুটা তো ওকে, টুটা তো বোঝাই যে এটা টু মানে হচ্ছে ট্রান্সফারেন্স। আচ্ছা, এই নাম্বার গুলার কোনটার কি মানে এগুলা কিন্তু অলরেডি প্রি ডিসাইডেড। হ্যাঁ, মানে যেমন ধরো 2 মানে হচ্ছে ট্রান্সফারেন্স, কারণ প্রথম নাম্বারটা কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, কোন ক্লাসের এনজাইম এটা। ওকে, যেমন ধরো নাম্বার 1 মিন্স অক্সিলারি রিডাকটেজ, 2 মিন্স। ওকে, আচ্ছা প্রথম নাম্বার গেলাম। সেকেন্ডটার ক্ষেত্রে সেকেন্ড নাম্বারটা কি রিপ্রেজেন্ট করবে, সাব ক্লাস। তো সাব ক্লাসের ক্ষেত্রে 7 মিন্স এটা হচ্ছে ফসফোট্রান্সফারের যে সাব ক্লাসটা তাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এই ক্ষেত্রেও কিন্তু 1 2 3 4 5 6 7 8 মানে যতগুলো সাব ক্লাস আছে সবগুলোরই আলাদা আলাদা নাম্বার আছে। মানে এই নাম্বারটা গুলো কিন্তু এক্সক্লুসিভ, মানে 2711 এর প্রথম মানে এই যে 4 ডিজিটের যে নাম্বারটা এর মধ্যে যখন এক্সক্লুসিভলি এটা হচ্ছে ক্লাসকে রিপ্রেজেন্ট করবে এবং প্রতিটা ক্লাসের জন্য আলাদা নাম্বার থাকবে। 2 মিন্স ট্রান্সফারেন্স, অলওয়েজ ইটস ট্রান্সফারেন্স। এই 4 ডিজিটের সেকেন্ড যেটা, এই ধরো এই ক্ষেত্রে হচ্ছে 7, সেকেন্ডটা হচ্ছে অলওয়েজ হচ্ছে সাব ক্লাসকে রিপ্রেজেন্ট করবে এবং প্রতিটা সাব ক্লাসের আলাদা এক্সক্লুসিভ নাম্বার থাকবে। সো নাম্বার 7 ইজ অলওয়েজ দ্য ফসফোট্রান্সফারেন্স সাব ক্লাস। ওকে, এবং এই সিমিলারলি এরপরে 3 নম্বর যে নাম্বারটা বা 4 নম্বরের নাম্বারটা, এগুলার মিনিংটা হচ্ছে এক্সক্লুসিভ টাইপের। ঠিক আছে, যেমন ধরো হচ্ছে এইটা তো আমরা অলরেডি জানতেছি যে এটা একটা ফসফোট্রান্সফারেন্স এনজাইম। এ কি করে, এ হচ্ছে এই ফসফরাসটাকে কি করে, ট্রান্সফার করে। ঠিক আছে, তো 3 নম্বর যে নাম্বারটা, যে নাম্বার 1, এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে, এই যে সে যখন এই ফসফেটটাকে ট্রান্সফার করতেছে, কাউকে তো সেই ফসফেটটা গ্রহণ করতে হবে না। ইউজুয়ালি যে ট্রান্সফারেন্স এনজাইম গুলো কি একটা গ্রুপকে এক জায়গা থেকে ট্রান্সফার করে আরেক জায়গায় দেয়। সো কাউকে তো সেটা রিসিভ করতে হবে, রিসিভ না করলে কাকে দিবে, ব্যাপারটা বুঝছো? বুঝতে পারছি। সো এই ক্ষেত্রে নাম্বার 1 রিপ্রেজেন্ট করে যে এই ক্ষেত্রে রিসিভার হচ্ছে একটা হাইড্রোক্সিল গ্রুপ, মানে হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে অ্যাকসেপ্টর, সে এই ফসফরাসটাকে অ্যাকসেপ্ট করে। তো এই ক্ষেত্রে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এরকম আছে এবং প্রতিটার আলাদা আলাদা মিনিং আছে। বুঝতে পারছো? জি জি স্যার, থ্যাংক ইউ। তোমার এমনিতে ওই ধরো এখন ওই বিভিন্ন যে ধরো ধরো ফর এক্সাম্পল ফুড প্রোডাক্টস অথবা কসমেটিক্স আইটেমও হতে পারে, এগুলার যে বিভিন্ন লেভেল থাকে না, ইনগ্রেডিয়েন্টস থাকে না, তোমরা খেয়াল করে দেখে এইসব যে নাম্বার দেওয়া থাকে, ইসি এত, ইসি এত, তো ওগুলোর প্রতিটারই মিনিংস আছে আর কি। এখন না পুরো নামটা অনেক জায়গায় লেখা হয় না আর কি। নাম্বার সিস্টেমটা নট অনলি ফর এনজাইম, কেমিক্যালস এর ক্ষেত্রে এই নাম্বার সিস্টেমটাই হচ্ছে মানে বেশ ফেমাস আর কি। অনেক ক্ষেত্রে হচ্ছে জাস্ট নাম্বার দেওয়া হয়। বারকোডের নিচে যে নাম্বারগুলো থাকে ওগুলা? না, বারকোডের নাম্বারটা একটু ডিফারেন্ট। ইনগ্রেডিয়েন্টে অনেক কিছু লেখা থাকে না, কি কি দিয়ে এটা তৈরি বা কি কি ইউজ করা হয়েছে। যেমন ধরো স্পেশালি হচ্ছে মুসলিম যারা, তারা অনেক সময় বিদেশে গিয়ে একটু ঝামেলায় পড়ে। মুসলিম পিপলরা হচ্ছে যে যেহেতু মুসলিমরা কি করে না, তারা তো হচ্ছে মানে পর্ক অথবা পর্ক বেসড কোনো কিছু কনজিউম করতে পারে না। তো হচ্ছে ধরো কোন একটা ফুড আইটেম, সেখানে না এই জিনিসটা লেখা থাকে না। ধরো যে আইসক্রিম বা বিস্কিট আছে না, আইসক্রিম আর বিস্কিট বানাতে কিন্তু অনেক ইমালসিফায়ার ইউজ করতে হয়। এই ইমালসিফায়ার হচ্ছে ওই পর্ক ফ্যাট থেকেও বানানো হয়, আবার হচ্ছে ধরো নন পর্ক আর কি, ধরো কাউ অথবা গোট, এগুলোর ফ্যাট থেকেও বানানো হয়। সো ওই কিন্তু ওই মানে তো ওই তোমার প্রোডাক্টের গায়ে কখনো না এইভাবে লেখা থাকে না যে পর্ক ইমালসিফায়ার অথবা কাউ বেসড ইমালসিফায়ার, এই জিনিসটা ওখানে লেখা থাকে না, ওখানে জাস্ট নাম্বার দেওয়া থাকে। সো এই নাম্বারের থেকে বুঝতে হয় যে এটা। জি স্যার।
ওই যে গামি ইয়েগুলো থাকে না, গামি বেয়ারস এন্ড গামি ওয়ার্মস, ওই খাবারগুলো, ওগুলার হুম। গায়ে জিলেটিন যে ইউজ করে, পর্ক জিলেটিন না বিফ জিলেটিন, এটা লেখা থাকে তো। ওটা লেখা থাকে না তো, থাকার কথা না। থাকে থাকে স্যার, থাকে নাকি? থাকে। ওটা ও আচ্ছা মানে আচ্ছা। সবাইকে জানানোর জন্য বলে রাখলাম, চেক করে মানে কিনলে চেক করে কিনো যে পর্ক জেলাটিন না বিফ জেলাটিন কোনটা ইউজ করা হয়েছে এটাতে। এই সব সময় কিন্তু থাকে, ও আচ্ছা লেখা সব সময় কিন্তু থাকে না, হ্যাঁ। তো মার্শমেলোতে থাকে না না usually। আচ্ছা, এইটা না বেসিক্যালি না, যেটা কি এটা যে লেখা থাকে তাহলে আসলে খুবই ভালো, কনফিউশন আর থাকে না আর কি। ওকে, কিন্তু অনেক মানে হয়তোবা বাংলাদেশে যে প্রোডাক্ট গুলা বা মুসলিম কান্ট্রিতে যে প্রোডাক্ট গুলা হচ্ছে সাপ্লাই করে সেটা লিখে রাখে, কিন্তু আবার যেমন ধরো আমি জাপানে ছিলাম তো, ওখানে না লেখা থাকতো না, ওখানে লেখা থাকতো কি, ওখানে একটা নাম্বার লেখা থাকতো, মানে এইভাবে ইংলিশ ওয়ার্ডে লেখা থাকতো না যে এই ইমার্সিফায়ারটা কি দিয়ে করা, ওখানে একটা নাম্বার থাকতো। আবার ইন্টারনেটে গিয়ে যদি নাম্বারটা তুমি সার্চ দাও তখন আবার পেয়ে যাবে যে এই নাম্বারটা পেয়ে তখন বুঝবে যে ওকে এটার সোর্সটা কি আর কি। ঠিক আছে, নাম্বার সিস্টেমের সুবিধা আছে না, এখন তুমি তোমার প্রোডাক্টের গায়ে এত কিছু লিখতে গেলে তো ভেজাল। নাম্বার সিস্টেম হচ্ছে লেস কনফিউজিং। ওকে, এইখানে একটা স্লাইড একটা ভুল আছে না, কোন স্লাইডে জানি, এই স্লাইডে একটা ভুল আছে না, দেখতেছো না তোমার স্লাইডটা? জি স্যার। হ্যাঁ স্যার দেখুন। এই স্লাইডে কিন্তু একটা ভুল আছে। এই যে এটা কি ইথানল নাকি? এটা তো মিথানল। এই যে মিথানল, এটা তো এইচ CH3OH, এটা মিথানল না? এটা মনে হয় ওই এটা জাস্ট টাইপো আর কি, হ্যাঁ একটু কারেক্ট করে দিল, ঠিক আছে, এটা টাইপো জাস্ট। মানে এটা আসলে এত সিলি টাইপো, এটা বেশিরভাগ ক্ষেত্রে কেউ খেয়ালই করে না, আমার নিজেরও খেয়াল থাকে না যে এখানে সেই এর পরের যে বুঝলো ওয়াটারের যে লেকচারটা, এটা কেউ দেখছো নাকি? না স্যার, এখনো দেখিনি। আচ্ছা দেখো, তুমি সুস্থ ওয়াটারের ব্যাপারটা কি ওইখানে না খুব ব্রিফলি বলা হয়েছে, কারণ এই শুধু ওয়াটার নিয়ে তোমার লেলিঞ্জারের বইটা খুলে দেখো, ওয়াটার নিয়ে বিশাল বড় চ্যাপ্টার আছে, এবং ওয়াটার কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমাদের আমাদের বডির কি আপ টু আই মিন ইন এভারেজ আপ টু 60% অফ আওয়ার বডি ওয়েট ইজ ওয়াটার। সো আমাদের বডিতে যত ম্যাক্রোমলিকুলস আছে, প্রোটিন, protein, lipid, carbohydrates, and the compound macromolecules like phospholipid, ঠিক আছে, বিভিন্ন কম্পাউন্ড ম্যাক্রোমোলিকুল আছে না, এটা কিন্তু কন্টিনিউয়াসলি ওয়াটারের সাথে ইন্টারঅ্যাকশন করে, এবং ওয়াটার ইন্টারঅ্যাকশনটা ভেরি ইম্পর্টেন্ট তাদের ফাংশনালিটির জন্য। মানে আমাদের বডিতে যে প্রোটিন আছে তাদেরকে কিন্তু কি মানে ফাংশনাল হতে গেলে সেই প্রোটিনগুলো কি হতে হবে, তাদেরকে হচ্ছে তাদের ফাংশনাল ফর্মে থাকতে হবে, দ্যাট মিনস আই মিন টারশিয়ারি আর কোয়াটারারি, এবং এই স্ট্রাকচারে থাকতে গেলে কিন্তু ওয়াটারের সাথে ইন্টারঅ্যাকশন মাস্ট, ওয়াটারের সাথে ইন্টারঅ্যাকশন না করলে ওই ফর্মে আসতে পারবে না। তো এই জন্য হচ্ছে কি ওই লেকচারে জাস্ট একটা মানে কি বলা যায় বলতে শ্যালো আইডিয়া দেওয়া হয়েছে আর কি, জাস্ট একটা শ্যালো আইডিয়া যে কি ধরনের ইন্টারঅ্যাকশন হয় ওয়াটারের সাথে। ঠিক আছে, কিছু আইডিয়া মানে নিয়ে রাখা ভালো না, মানে পরবর্তীতে এমনি তো ধরো 200 লেভেল কোর্সে যে কখনোই অত বেশি ইলাবোরেট করা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে সম্ভব হয় না। আর ওয়াটার হচ্ছে এটা এত মানে ব্যাপক জিনিস, শুধু ওইটার উপরে একটা আলাদা কোর্স করানো সম্ভব। স্যার, জি স্যার। লেকচার শিটে প্রোভাইডেড ইনফরমেশন গুলো পড়ে কি শুধু কুইজ আর মিড ডে অ্যাটেন্ড করা যাবে নাকি বইও পড়তে হবে? কি কঠিন কোশ্চেন, যাবতীয় চিন্তা ভাবনা এক্সাম নিয়ে। হ্যাঁ আচ্ছা ওকে, আমি হচ্ছে এর বাইরে কোশ্চেন নর্মালি করি, ঠিক আছে, সো এক্সামের জন্য দিস উইল বি এনাফ। ওকে স্যার। ওকে। তবে হচ্ছে তোমরা মাঝে মাঝে একটু বইটি দেখতে পারো, বই দেখা কিন্তু উচিত, বই না দেখলে না হয় না।
কারণ একটা ব্যাপার কি জানো, ধরো এই ক্লাস টাইমে একটা নির্দিষ্ট ক্লাস টাইমে কিন্তু চাইলেও হচ্ছে অত বেশি এক্সপ্লেন সবার পক্ষে করা সম্ভব না। হ্যাঁ, আবার একটা একদম রিয়েল ট্রুথ যেটা অনেকে স্বীকার করতে চায় না, বাট আমি অনেস্টলি বলি অনেকেই আছে এখানে যারা আমার লেকচার আসলে বুঝবা না। ঠিক আছে, আমি অত গ্রেট লেকচারার না, এটা আমি জানি। সো এটা হয় আর কি, যে অনেকের হচ্ছে বুঝতে পারে না আর কি। বাট আলটিমেটলি মানে অ্যাকচুয়ালি ক্লাসে যতই পড়ানো হোক না কেন, যতক্ষণ পর্যন্ত না তুমি নিজে থেকে টেক্সট বুক পড়বা, পুরো ব্যাপারটা না ক্লিয়ার হওয়া খুব ডিফিকাল্ট। টেক্সট বুক গুলোর একটা সুবিধা কি, ওখানে থিওরির পাশে সাথে সাথেই হচ্ছে একটা করে এক্সাম্পল দেওয়া থাকে। যে ধরো কিছু একটা বললো থিওরিটিক্যাল, দেন ওই থিওরিটিক্যাল ইনফরমেশন গুলো একটা এক্সাম্পল সহ মানে এক্সাম্পলের সহ বলা হয় আর কি। তো যখন তুমি অ্যাট এ টাইম থিওরিটা পড়তেছো প্লাস এক্সাম্পলটা পড়তেছো, তখন না জিনিসটা বোঝা খুব মানে মাছ ইজিয়ার। বই পড়ার অভ্যাস করা ভালো। তোমার একটু বই টই পড়ো মাঝে মাঝে। আর পড়ার সময় একটা জিনিস কি, যে ডোন্ট ট্রাই টু মেমোরাইজ এভরিথিং। কখন এই চেষ্টাটা করো না যে আমি পড়তেছি সব মুখস্থ করে ফেলতে হবে। তাহলে হয় কি, আমাদের যাবতীয় কনসেন্ট্রেশন হচ্ছে ওই মেমোরাইজ করার জন্য চলে যায়। তখন আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে বেসিক জিনিসটা বুঝি না। আরেকটা টেকনিক বলি, এই টেকনিক আমার ক্ষেত্রে কাজ করে। ধরো তুমি একটা কিছু পড়তেছো, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যদি জিনিসটা টপিকটা একটু জটিল হয় তুমি প্রথমবার পড়ে কিছুই বুঝবে না। আমার ক্ষেত্রে খুব কমন আর কি, একটু জটিল হলে আমি প্রথমবার পড়ে না কিছুই বুঝি না। এটা সমাধান কি, আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। তুমি এক জিনিস যখন কয়েকবার পড়বা, দেখবে না আস্তে আস্তে তুমি জিনিসটা বুঝে ফেলতেছো। বারবার পড়ার একটা বিশাল সুবিধা আছে। এবং যখন পড়বা জাস্ট বোঝার চেষ্টা করো, ডোন্ট ট্রাই টু মেমোরাইজ ইট। যখন তুমি একটা জিনিস বুঝবা, এই জিনিস এমনি এমনি অবস্থা হয়ে যাবে। আর হচ্ছে ধরো একবার পড়েই বুঝে ফেলবো আমরা। এই আই মিন মোস্ট অফ আস অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ দ্যাট লেভেল অফ ইন্টেলেকচুয়ালিটি। মানে এটা কিন্তু ইন্টেলেকচুয়ালিটি না, যেটা হচ্ছে অনেকের আছে হচ্ছে ফটোগ্রাফিক মেমোরি আর কি, একবার পড়েই সব মনে থাকে। কিন্তু ইন এভারেজ বেশিরভাগ মানুষেরই একবার পড়েই সবকিছু মনে থাকে না, একবার পড়েই বেশিরভাগ মানুষই সবকিছু বুঝে ফেলে না। আমি কোনোদিনও বুঝি না কোনো জিনিস একবার পড়ে। এই আমার এই জীবনে আমি কোনোদিন কোনো কিছু একবার করে বুঝিনি। আমার কয়েকবার করে পড়তে হয় বুঝতে গেলে। ওকে, সো 2-3 বার পড়ার পরও না বুঝলা না, এটা নিয়ে হতাশ হওয়ার কোনোই কারণ নেই। আরো কয়েকবার পড়ো, বুঝে যাবে। স্যার আজকের যে ক্লাসের লিংকটা ওইটা আমি পাইনি, পরে একটা ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে ক্লাসে ঢুকেছি। ওকে, আচ্ছা এই প্রতি ক্লাসের লিংক কিন্তু সেম। আমি আজকে পাইনি, মানে তুমি যে গতকাল ক্লাসেরটা আসছিল বাট এই ক্লাসেরটা আসে নাই। আচ্ছা ওই যে লাস্ট ক্লাসে যে লিংকটা আসছিল না, ওই সেম লিংক কিন্তু চেঞ্জ হবে না, বুঝতে পারছো? ওইটাতেই প্রত্যেক ক্লাসে ঢুকে যাব না? ইয়েস, এই সেম লিংক হচ্ছে প্রতি ক্লাসের জন্য, কোনো নতুন লিংক আসবে না। তো তোমরা হচ্ছে ওই মেইলটা ইয়া করে রাখো আর কি, স্টার মার্ক করে রাখো, অথবা চাইলে তোমরা লিংকটা কোথাও কপি পেস্ট করে রাখো। জাস্ট হচ্ছে এই ক্লাস টাইমে লিংকে ক্লিক করবা, তোমরা ক্লাসে চলে আসবে আর কি। হ্যাঁ, কোনো নতুন লিংক আসবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। গুগল ক্যালেন্ডারে কিন্তু এইভাবে মিটিং সেট করা যায়। আমিও জানতাম না ব্যাপারটা, আমি একজনের কাছ থেকে শিখেছি এবং ইটস রিয়েলি গুড, ইউ নো। গুগল ক্যালেন্ডার ধরো তোমার পুরো রুটিন সেট করে ফেলতে পারবে। 30 মিনিট আগে একবার রিমাইন্ডও করে। হ্যাঁ, ওইটাও সেট করে দিতে পারবো যে কতক্ষণ আগে রিমাইন্ডার দিবে। মানে ধরো তোমার হচ্ছে আগামী 4 মাস তুমি তোমার রুটিনটাকে গুগল ক্যালেন্ডারে সেট করতে চাচ্ছ, তোমার কিন্তু আলাদাভাবে প্রতিদিন ক্লাস সেট করার দরকার নেই। তুমি একটা ক্লাস সেট করবা, মানে একটা ইভেন্ট ক্রিয়েট করে ধরো তোমার থাকলো যে রবি এবং সানডে এবং ওয়েনেসডে, কি জানি সানডের পর কি হয় ক্লাস, ওয়েনেসডে না টিউসডে, সানডে এবং টিউসডে তোমার ক্লাস আছে। এই সময় থেকে তুমি ইভেন্টে তোমার ডেট দিবা, মানে রিপিট করা যায়, রিপিট দিয়ে দিলে যে প্রতি উইকে এই ডেটে এটা রিপিট হতে থাকবে, তাইলে একদম এবং কতদিন পর্যন্ত রিপিট হবে সব সেট করে দেওয়া যায়। তারপর চাইলে তুমি ওইখানে হচ্ছে মিটিং অ্যাড করতে পারো, যা ইচ্ছা অ্যাড করতে পারো। এক ইভেন্টে করবা, সবগুলো চেঞ্জ হয়ে যাবে, ভেরি ইজি।
আচ্ছা আমি যে ধরো তোমাদের মিটিং ইনভাইটেশন পাঠাচ্ছি, এইটা তোমরা তোমাদের ক্যালেন্ডারে অ্যাড করে দিতে পারো না? জি স্যার, করা যায়, অ্যাড করা যায়। ওকে, তুমি কি গুগল ক্যালেন্ডার ইউজ করো না কেউ, মানে কোনো ক্যালেন্ডার ইউজ করো না, ডিজিটাল ক্যালেন্ডার? জি স্যার, আছে তো। গুগল ক্যালেন্ডার তো অটোমেটিকই চলে আসে। ওকে, দ্যাটস লাগে গুড। না আসলে, মানে আমাদের ফোনে তো গুগলের অনলাইন মানে কি বলবো ইমেল অ্যাটাচ করা থাকে, তো ওইখানে নোটিফিকেশন, ফোনে নোটিফিকেশন দেয়। ওকে, দ্যাটস গুড। মানে আমার যেমন কি, আমি না গুগল ক্যালেন্ডার ছাড়া মোটামুটি অচল আর কি। মানে আমাকে সবকিছু গুগল ক্যালেন্ডারে লিখে রাখতে হয় যে আজকে আমার কি কি কাজ আছে, কালকে আমার কি কি কাজ আছে, আদারওয়াইজ আই ফরগেট এভরিথিং। স্যার ভ্যাকসিন নিয়ে কিছু বলেন, কতটুকু আশাবাদী? হ্যাঁ, কিসের ভ্যাকসিন? কোন ভ্যাকসিন? কেন কোন স্যার? ভ্যাকসিন? গ্লোব বায়োটেক। ইয়েস লেটস প্রে অ্যান্ড হোপ। হ্যাঁ, যেটা হচ্ছে কি, গ্লোব বায়োটেক যেটা করতেছে, দিস ইজ দ্য ইউজুয়াল ওয়ে। ইয়েস স্যার, মাচ অ্যাপ্রিশিয়েট। অন্য কোনো ওয়ে নেই। হ্যাঁ, এইটাই হচ্ছে একটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট করার ওয়ে। বেসিক্যালি ভ্যাকসিন ডেভেলপ করতে গেলে কি করতে হয়? ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে। মানে এক্ষেত্রে ক্যান্ডিডেট কি? ক্যান্ডিডেট হচ্ছে তোমার অ্যান্টিজেন, যে অ্যান্টিজেনটাকে তুমি আসলে ভ্যাকসিন হিসেবে ইউজ করতে চাচ্ছ। ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি তোমার অ্যান্টিজেন সিলেক্ট করো। আর এখন যেহেতু হচ্ছে বায়োইনফরমেটিক্স প্রচুর ডাটাবেস আছে, সো হচ্ছে এখন ওই ডেটাবেস গুলো ইউজ করে, টুলস ইউজ করে ওই সিকোয়েন্স থেকে টার্গেট গুলো সিলেক্ট করাটা ইজিয়ার আর কি। সো তুমি প্রথমে তোমার টার্গেট সিলেক্ট করলাম, মানে অ্যান্টিজেনটা সিলেক্ট করলাম, যেটাকে তুমি ভ্যাকসিন হিসেবে ইউজ করতে চাচ্ছ। তারপর তুমি সেখান থেকে হচ্ছে তোমার ভ্যাকসিনটা প্রডিউস করলাম। ওকে, ভ্যাকসিনটা বানানোর পরে এখন তোমার কি করতে হবে? এখন হচ্ছে তোমার টেস্ট করতে হবে যে যেই জিনিস তুমি বানাইছো আসলে এটা কাজ করে কিনা। প্রথমে, হ্যাঁ এক্স্যাক্টলি, প্রথমে কিন্তু তুমি হিউম্যানকে দিতে পারবে না, এখানে ইথিক্যাল ইস্যু চলে আসে। সো ফার্স্ট হচ্ছে তোমাকে এনিমেলে চেক করতে হবে। এনিমেলে চেক করে দেখতে হবে যে এটা সেফ কিনা। ওকে, অ্যানিম্যাল বডির জন্য সেফ কিনা। সো যদি তুমি দেখো যে অ্যানিম্যাল বডিতে এটা সেফ এবং অ্যানিম্যাল বডিতে এটা অ্যান্টিবডি ইনডিউস করতেছে, মানে ইমিউন রেসপন্স দিচ্ছে, দেন আমরা বলতে পারি যে ওকে, ইটস আ প্রমিসিং ক্যান্ডিডেট ফর এ ভ্যাকসিন। গ্লোব বায়োটেক এই প্রসেসেই যাচ্ছে। তারা হচ্ছে ওই কি বলে, এই অলরেডি হচ্ছে তারা অ্যানিমেল ট্রায়াল দিয়েছে, দে গট সাম গুড রেজাল্ট, অ্যাকচুয়ালি প্রমিসিং রেজাল্ট। সো নাও দে উইল গো ফর হিউম্যান ট্রায়াল। এখন হচ্ছে মানুষের উপর ট্রায়াল করবে। যদি ট্রায়াল করে, মানে লেটস প্রে অ্যান্ড হোপ। হ্যাঁ, এটা দুনিয়ার কোনো সায়েন্টিস্টের পক্ষে অগ্রিম বলা সম্ভব না যে ক্লিনিক্যাল ট্রায়াল মানে হচ্ছে হিউম্যান ইউজ করা, যে ট্রায়ালে এই কাজ করবে কি করবে না। ইয়েস স্যার, সেকেন্ড ফেজে তো নরমালি সব সুস্থ মানুষের উপরই বোধহয় ট্রায়াল দেয়, তারপরে হয়তো কমিউনিটির মধ্যে দেয়। আচ্ছা, ইয়ার ক্ষেত্রে মানে টোটাল তো 3টা ফেজ আছে, আচ্ছা 4টা ফেজ আছে। 4 নাম্বার ফেজ হচ্ছে পোস্ট মার্কেটিং ফেজ আর কি। জি স্যার। প্রথম 2টা ফেজে যেটা করা হয়, আচ্ছা এখন ধরো তুমি হচ্ছে একটা ড্রাগ ইউজ করবে, ড্রাগ আর ভ্যাকসিনের হিসাব কিন্তু আলাদা হবে। ইউজুয়ালি ভ্যাকসিন আমরা হচ্ছে সুস্থ মানুষদেরকেই দিই, রাইট? অসুস্থ তো, মানে ধরো তুমি একটা ড্রাগ ইউজ করতে চাচ্ছ, ধরো কোনো একটা অসুখের এগেনস্টে, তখন প্রথম 2টা স্টেপে, মানে ফেজ 1 আর ফেজ 2 তে সবসময় হেলদি পার্সনদের উপর দেওয়া হয়। ওকে, কারণ ফেজ 1 এন্ড ফেজ 2 তে মানে বেসিক্যালি করা হয় কি, যে ড্রাগটা সেফ কিনা, যে তোমার মানুষ মানে তোমার হিউম্যানের জন্য ড্রাগটা সেফ কিনা, এটার ডোজ কতখানি হওয়া উচিত। ওকে, সবকিছু ওই প্রথম 2টা ফেজে হচ্ছে হেলদি পার্সনদের দিয়ে ট্রায়াল করে নেওয়া হয়। তারপর হচ্ছে 3 নাম্বার ফেজে গিয়ে এটা হচ্ছে মানে অসুস্থ মানুষদের দেওয়া হয়। এটা হচ্ছে ড্রাগের ক্ষেত্রে। বাট তুমি যদি এখন ভ্যাকসিন তো আসলে আমরা ইউজুয়ালি সুস্থ মানুষদেরই দিই, রাইট? কারণ সুস্থ মানুষদের দিয়ে আমরা দেখতে চাই যে তার মধ্যে এনাফ ইমিউন রেসপন্স হচ্ছে কিনা। ওকে, সেই ক্ষেত্রে যেটা করা হয় কি, ফেজ 1 আর ফেজ 2 ট্রায়াল ডেফিনেটলি হচ্ছে তোমাকে ওই হেলদি পার্সন দিয়ে করতে হবে। ওকে, ভলান্টিয়ার দিয়ে করতে হবে। এবং কারণ ফেজ 3 তে তোমার হচ্ছে পপুলেশন সংখ্যা বেশি হতে হবে, মানে তোমার অনেকের উপর ট্রায়াল দিতে হবে। কারণ প্রথমেই তুমি হিউম্যানের মানে সেফটি কনফার্ম না করেই অনেক বেশি হিউম্যানের উপর ট্রায়াল চালাতে পারো না। সো ফেজ 1 এ প্রথমে অল্প কিছু ভলান্টিয়ারের উপরে ট্রায়াল মানে ট্রায়াল করা হয়, দেখা হয় যে আসলে সেটা সেফ কিনা এবং ইমিউন রেসপন্স দিতে পারে কিনা। ইভেন স্যার এরিয়া কমিউনিটিও তো মানে ডিপেন্ড করে এখানে। হ্যাঁ, ডেফিনেটলি করে। এরিয়া কমিউনিটি বলতে তুমি হচ্ছে বিভিন্ন মানে কি বলা যায়, বিভিন্ন লোকজনদের বলতেছো না, যে ধরো বাংলাদেশের মানুষ, ইউরোপের মানুষ, এটা বোঝাচ্ছ না? জি স্যার, বিভিন্ন রিজিয়ন, হ্যাঁ রিজিয়নাল ডিফারেন্স ডেফিনেটলি আছে, হ্যাঁ রিজিয়নাল ডিফারেন্স ডেফিনেটলি আছে।
এবং রিজিওনাল ডিফারেন্সের আবার দুইটা ব্যাপার আছে। একটা ব্যাপার কি, এখন ধরো ফর এক্সাম্পল মানে কি অনেক সময় হচ্ছে অনেক ডিজিজেরই স্ট্রেন ডিফার করে। মানে ধরো সেম ডিজিজ ইউরোপে হচ্ছে ধরো এক ধরনের স্ট্রেন, বাংলাদেশে ধরো আরেক ধরনের স্ট্রেন। এখন স্যার ধরো কোভিড-19 তো বোধহয় 12-13 উপরে চলে গেছে আর কি স্ট্রেন। এক্সাক্ট যে স্ট্রেন কয়টা সার্কুলেট করতেছে আমরা ঠিক জানি না, 12-13টা না? জি আচ্ছা স্যার। আচ্ছা, মানে অনেক সময় যেটা দেখা যায় কি যে ধরো হচ্ছে ইউরোপে একটা স্ট্রেন হচ্ছে মানে বেশি সার্কুলেট করে, হ্যাঁ, বাংলাদেশের একটা ডিফারেন্ট স্ট্রেন সার্কুলেট করে। এখন ধরো ফর এক্সাম্পল ইউরোপের যে লোকটা, হ্যাঁ, যে ধরো ধরো ইউরোপের সায়েন্টিস্টরা তারা হচ্ছে ওই স্ট্রেনের এগেনস্টে একটা ভ্যাকসিন ডেভেলপ করবে। এখন ইউরোপের লোকজনদের মধ্যে ওই ভ্যাকসিনটা দেওয়া হলো, ভ্যাকসিনটা দিয়ে দেখা গেল যে তাদের মধ্যে এনাফ ইমিউন মানে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ওকে দে আসছে। আচ্ছা, এখন তুমি সেম ভ্যাকসিনটা ধরো বাংলাদেশে এনে বাংলাদেশের মানুষজনের মধ্যে দিলা এবং দিয়ে দেখলা যে বাংলাদেশের মানুষজনের মধ্যে অ্যান্টিবডি কি হচ্ছে, তৈরি হচ্ছে। এখন এখন এই ভ্যাকসিন কিন্তু কাজ করতেছে, কিন্তু এই ভ্যাকসিন কি আমাদের জন্য এখনো কাজ করবে কিনা এটা হচ্ছে কোয়েশ্চেন। মানে ভ্যাকসিন ইটসেলফ ইজ ওকে, হ্যাঁ, কিন্তু আমাদের জন্য আসলে কাজ করবে কিনা এটা একটা কোয়েশ্চেন। কারণ হচ্ছে আমাদের দেশের স্ট্রেনই তো আলাদা, ওকে, সেম প্যাথোজেন, কিন্তু আমাদের দেশে যে স্ট্রেনটা ঘুরঘুর করতেছে সেটা তো ডিফারেন্ট স্ট্রেন। সো ওই অ্যান্টিবডিতে আমার তো কাজ নাও হতে পারে, অনেক সময় কাজ হতেও পারে, হ্যাঁ, এটাকে না ক্লিয়ারলি বলা যায় না। বাট যদি স্ট্রেন ডিফারেন্ট হয় অনেক ক্ষেত্রেই হচ্ছে কাজ নাও করতে পারে। পয়েন্টটা বুঝতে পারছো? জি স্যার। তো এই জন্য কিন্তু যেটা হচ্ছে আনটিল হচ্ছে বায়োটেকের মানে সরি গ্লোব বায়োটেকের ভ্যাকসিনটা এখন দেখা যায় লেটস হোপ ফর দ্য বেস্ট, হ্যাঁ, যদি কাজ করে তাহলে কিন্তু খুবই ভালো। কারণ আমি যতটুকু জানি তারা বাংলাদেশি যে স্ট্রেন গুলা সেগুলার সিকোয়েন্স থেকে হচ্ছে তাদের ভ্যাকসিন ক্যান্ডিডেটটা ডিজাইন করছে আর কি। তো তাদের ভ্যাকসিনটা যদি কাজ করে এটা কিন্তু আমাদের জন্যই ভালো হবে। মানে তখন হচ্ছে আমরা মানে ওই ভ্যাকসিনটা থেকে একদম প্রপার প্রোটেকশন পাবো, মানে এই সম্ভাবনাটা বেড়ে যাবে। কারণ এই স্ট্রেন গুলো আমাদের দেশে সার্কুলেট করতেছে। তো ওই কেসটা নিয়ে একটু কনস্পিরেসি ছিল না, ওটা কেন ছিল? আমি অনেক কনফিউজ ছিলাম, দেখে কিছু বুঝি নাই। কোন কেস নিয়ে? ওই যে ভ্যাকসিন যে বানাইছে আদৌ বানাইছে কিনা, এটা কাজ করবে কিনা, এটা নিয়ে একটু কনস্পিরেসি ছিল না অনেক? কোনটা ফেসবুকে গ্লোবেরটা? অনেক হ্যাঁ জি না স্যার। না, ফেসবুকে তো অনেক কিছু লেখা হয়। এখন একটা ব্যাপার কি যে ইটস বেটার আমি টু বিশ্বাস অ্যাপ্রোচ। করি নাই, বাট স্টিল কনফিউশন তো হয় মাঝে মাঝে। না, যেটা হয় কি শোনো, মানে টু বি টু বি ফ্র্যাঙ্ক, হ্যাঁ, ভ্যাকসিন বানানো না এটা কোনো জটিল কোনো সায়েন্স না, হ্যাঁ। যেমন আমি নিজে কিন্তু পারি না, কারণ আমি ওই লাইনের লোক না, ওকে, আমি আমি হচ্ছে ভ্যাকসিন ট্রায়ালের লোক, ওকে, আমি হচ্ছে ভ্যাকসিন ডেভেলপমেন্টের ডিজাইনিং এর লোক না আর কি, হ্যাঁ। মানে যে বায়োইনফরমেটিক্স টুল গুলো ইউজ করা হয় আমি সেগুলোর এক্সপার্ট না। আমি বেসিকটা বুঝি যে ভ্যাকসিন ডেভেলপ করতে গেলে কি করতে হবে, কিন্তু বায়োইনফরমেটিক্স টুল গুলো ওগুলো আমার এক্সপার্টিস এরিয়ার মধ্যে পড়ে না। বাট এগুলা না এমন কোনো জটিল কোনো কাজ না, এগুলো একদম গাইডলাইন আছে। কিন্তু প্রথমে তুমি সফটওয়্যার ইউজ করো, সফটওয়্যার ইউজ করে তোমার ক্যান্ডিডেট বের করো, ক্যান্ডিডেট থেকে তুমি তোমার হচ্ছে গিয়ে ওই ভ্যাকসিনটা ডেভেলপ করো, তারপর তুমি ট্রায়াল করো। কোনো জটিল কিছু না। তোমার যদি এক্সপার্ট পার্সন থাকে, হ্যাঁ, যেটা আছে, ওকে, বাংলাদেশে অনেক ভ্যাকসিন এক্সপার্ট লোকজন আছে যারা ভ্যাকসিন ডিজাইন করতে পারে। তোমার এক্সপার্ট আছে এবং তোমার হচ্ছে গিয়ে অ্যাডিকুয়েট ইকুইপমেন্টস আছে, মেশিনারিজ আছে, ল্যাব আছে, তাইলে কিন্তু হইল। আর তো কিছু না, প্রসেস আর অলরেডি ওয়েল এস্টাবলিশড, ওকে। এই বাংলাদেশের হচ্ছে বায়োটেক আছে, কার ইনসেপ্টারও আছে, গ্লোবেরও আছে, এবং আমি যতটুকু জানি এদের দুইজনেরই ল্যাবই হচ্ছে স্টেট অফ দ্য আর্ট ল্যাব। মানে যা যা দরকার ভ্যাকসিন ডেভেলপমেন্ট করতে দে হ্যাভ এভরিথিং। সো যেহেতু তাদের এক্সপার্টও আছে, তাদের হচ্ছে আই মিন যেই লেভেলের ল্যাব মানে ইকুইপমেন্টস দরকার তাও আছে। সো মানে এটা অবাক হওয়ার কিছু না, রাইট? এটা তো কোনো রকেট সায়েন্স না, মানে কোনো জটিল কোনো সায়েন্স না। আর সেটাই বাংলাদেশে স্যার, যে আমি সেটাই চিন্তা করতেছিলাম। বাংলাদেশে যে কখনোই কেউ সেটাই আসলে মানে একটা ব্যাপার কি ধরো ভাই, এখন এনিমেল ট্রায়ালটা হচ্ছে জানাইছে, ওকে ফাইন, তারপর মানে স্বীকার তো করছে এনিমেল ট্রায়াল দিছে। এখন হিউম্যান ট্রায়াল না দেওয়া পর্যন্ত ভাই কারোর পক্ষে সম্ভব না বলা যে এটা করবে না, ইম্পসিবল টু সে। স্যার বিভিন্ন দেশ আছে যাদের সেকেন্ড থার্ড ফেজে গিয়েও বন্ধ হয়ে গেছে আর কি, মানে কাজ হয়নি ঠিকঠাক মতো। এটা তো ফার্স্ট ফেজ। দিস ইজ নর্মাল, দিস ইজ দ্য নর্মাল সিনারিও, হ্যাঁ। মানে তুমি বেসিক্যালি না, তুমি হচ্ছে হান্ড্রেডস অফ ক্যান্ডিডেট নিয়ে কাজ করবে। দেখা গেল যে হয়তোবা তুমি 150-200 ক্যান্ডিডেট নিয়ে কাজ করছো, ফাইনালি হয়তোবা একটা বা দুইটা ভ্যাকসিন কাজ করতেছে। যদি করে তাহলে অ্যাকচুয়ালি ইউ আর লাকি, ওকে। 100টা ক্যান্ডিডেট দিয়ে তুমি একটা পেয়ে গেছো, ইউ আর অ্যাকচুয়ালি লাকি, মানে যদি এরকম হয় আর কি, ওকে।
তো এখন যদি তুমি বলো যে ওকে আমি যে একদম ফাইনাল ভ্যাকসিনটা না বানানো পর্যন্ত আমার কোনো কি বলা যায় মানে কি বলা যায় এটাকে মানে সফলতা নাই, তাহলে তো হবে না। তুমি তো ট্রাই করতে হবে, ট্রাই না করলে সফল কেমন হবে? অবভিয়াসলি। ওকে, সো ট্রাইং ইজ ইম্পর্টেন্ট। আর বাংলাদেশ যে কখনো ভ্যাকসিন বানায় নাই ব্যাপারটা তো এরকম না। বাংলাদেশে কিছু আমি যতদূর জানি, আমি এক্সাক্ট নাম মনে নাই, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরই তো গত বছর মনে হয়, আচ্ছা এই মাইক্রোবায়োলজির আমারই সরাসরি টিচার প্রফেসর আনোয়ার স্যার আর কি, হ্যাঁ, উনারা তো গরুর খুরা রোগের এগেনস্টে ভ্যাকসিন ডেভেলপ করেছে। ওকে, তোমার যদি এনাফ ইকুইপমেন্টস থাকে, এখন হচ্ছে যে এই কাজগুলো করতে থাকবে তো ল্যাবরেটরিতে করতে হবে, তো তোমার সেই ধরনের ইকুইপমেন্টস থাকবে। তো তোমার যদি ইকুইপমেন্টস থাকে, রিয়েজেন্ট থাকে, আর তুমি যদি ভ্যাকসিন ডেভেলপমেন্টের প্রসেসটা জানো, ইউ ক্যান ডু দ্যাট, রাইট? এনিওয়ান ক্যান ডু দ্যাট। মানে এই জন্য না অবাক হওয়ার কিছু নাই যে ভ্যাকসিন তারা একটা ডেভেলপ করছে, এটা অবাক আর কি আছে, সিম্পল থিং। ধরো এক সময় বাংলাদেশে কিন্তু সিকোয়েন্সিং কম হইতো, কেন কম হইতো? যে বাংলাদেশের লোকজন সিকোয়েন্সিং করতে পারতো না, না এই জন্য না, বাংলাদেশের সিকোয়েন্সেস কম ছিল সেটাই কম হইতো। এখন কিন্তু প্রচুর সিকোয়েন্সিং হচ্ছে বাংলাদেশে, ইভেন নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং কিন্তু প্রচুর হচ্ছে, অনেকেরই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং মেশিন আছে এখন। ওকে, সো মানে এগুলা দিস আর কাইন্ড অফ রেগুলার ওয়ার্ক। আগে আমাদের হচ্ছে আরেকটা ছিল স্যার, বাচ্চাদের সিভিয়ার নিউমোনিয়া এগেইনস্ট একটা ভ্যাকসিন বাংলাদেশেই হয়েছিল। আচ্ছা ওসেকা আরেকবার বলবা একটু, মানে নেটওয়ার্কের কারণে শুনতে পারিনি। ওটা হচ্ছে স্যার বাংলাদেশে বাচ্চাদের সিভিয়ার নিউমোনিয়া আর ম্যানিনজাইটিসের জন্য একটা ভ্যাকসিন এর আগে মানে একটা বানানো হয়েছিল, সেটা বাংলাদেশেই হয়েছিল। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা অবশ্য জানতাম না। স্যার আমি মানে আমি দেখতে দেখতে তখন ওটা চলে আসছিল আর কি, মানে এটাই যে ফার্স্ট তা না কিন্তু না মানে এই সেটাই ভ্যাকসিনটা যে সেটাই হুম। মানে তোমরা আমার পয়েন্টটা তো বুঝতে পারছো যে এটা কিন্তু এমন জটিল কোনো কিছু না। ওকে, ধরো তুমি হচ্ছে ভ্যাকসিনের এক্সপার্ট, মানে ভাই এরকম এক্সপার্টের তো ইয়ে নেই। যেমন ধরো আমি হচ্ছে ডেভেলপমেন্টাল বায়োলজিতে কাজ করছি, হ্যাঁ, আমি ডেভেলপমেন্টাল বায়োলজি বুঝি, এটা আমি অনেক সময় দাবিও করি যে আমি ডেভেলপমেন্টাল বায়োলজির এক্সপার্ট। যেরকম সবাইকে ডেভেলপমেন্টাল বায়োলজিতে করছে করে নেই, বা অনেক বাংলাদেশি আছে তারা ধরো ভ্যাকসিন নিয়ে তাদের মানে ভ্যাকসিন নিয়ে কাজ করছে, ভ্যাকসিন নিয়ে তাদের মানে ওই হায়ার স্টাডি করছে, তারা তো সেটার এক্সপার্ট। সো এক্সপার্টের অভাব নেই। সো ওই এক্সপার্ট যদি সে তার রিকোয়ার্ড মেশিনারিজ এবং রিয়েজেন্ট সাপ্লাই পায় তাহলে সে করতে পারবে। ওকে, জটিল কিছু তো না এটা, অল উই নিড টু ট্রাই। আমিও খেয়াল করেছি ফেসবুকে অনেক ট্রোল হচ্ছে, বাট ওকে, এত ট্রোল করার কি আছে ভাই? অ্যাপ্রিশিয়েট করা ঠিক, উচিত। সেটা অ্যাপ্রিশিয়েট করো না, অ্যাটলিস্ট তো কেউ ট্রাই করতেছে। মানে সোশ্যাল যদি মিডিয়াতে ঢুকতে ইচ্ছা করে না এর জন্য স্যার, মানে খালি মানুষে পচায়। না এখন কি ধরো যদি এই মানে ভ্যাকসিনটা ক্লিনিক্যাল ট্রায়ালে কাজ করে তাহলে তো খুবই ভালো, রাইট? আমাদের জন্য খুবই ভালো হয়, আমরা বেঁচে যাই এই এই মানে এই গুমট সিচুয়েশন থেকে আমরা উদ্ধার পাই। আর যদি কাজ না করে তাহলে কিছু করার আছে? দ্যাটস দ্য নর্মাল ওয়ে। এই যে এখনই তো জানি না, আজকে মনে করি ফেসবুকে না কোথায় দেখছিলাম, এক্সাক্ট নাম্বার আমার মনে নেই, এখন পর্যন্ত তোমার করোনা ভাইরাসের এই কোভিড-19 এর ক্যান্ডিডেট ভ্যাকসিন 100-র উপরে। তুমি একটু গুগল করে দেখো যে ধরো ওয়ার্ল্ড ওয়াইড মানুষজন প্রায় হচ্ছে গিয়ে মেবি অ্যারাউন্ড এখন মোর দেন 100 ক্যান্ডিডেট ভ্যাকসিন নিয়ে কাজ করতেছে। মানে অ্যাকচুয়ালি তারা কি কাজ করতেছে, তারা এই সবগুলা ট্রায়াল দিচ্ছে, বিভিন্ন ফেজে আছে, হয়তো বা কেউ এনিমেল ট্রায়াল দিচ্ছে, কেউ হয়তো বা ফেজ 1 ট্রায়াল দিচ্ছে। ওকে, এই যে ধরো এই যে মোর দেন ধরো ধরো অ্যারাউন্ড 100 ক্যান্ডিডেট, এই সরি 100 ক্যান্ডিডেট কি আলটিমেটলি কাজ করবে? হয়তো বা দেখা যাবে হ্যাঁ একটা করলেই হয়ে যাবে কাজটা। সেখান থেকে যদি একটা করে তাহলে তো আলহামদুলিল্লাহ। এবং এটাও কিন্তু হাইলি লাইকলি যে 100টা ক্যান্ডিডেট একটাও কাজ করতেছে না, এটা হাইলি লাইকলি। হ্যাঁ, এরকম হওয়ার সম্ভাবনা আছে। সো এরকম যদি হয় তখন তো আসলে মানে দ্যাটস অ্যাকচুয়ালি নরমাল, ইউ নো। আর স্যার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা সাউথ এশিয়াতে যদি কোনো ভ্যাকসিন তৈরি হয় সেটা তো আমাদের জন্য সবচেয়ে বেশি কাজের হবে। ডেফিনেটলি, বিকজ সেই ভ্যাকসিন গুলো তৈরি করা হবে যেই স্ট্রেন গুলো, ইয়েস, যে স্ট্রেন গুলো আমাদের এইখানে সার্কুলেট হচ্ছে তাদের এগেনস্টে। কারণ দেখা গেল যে ধরো ইউরোপে হয়তো বা তারা যে ভ্যাকসিনটা ডেভেলপ করছে সেটা হয়তো বা আমাদের দেশে ঠিক মতো কাজ করতেছে না। মানে আমাদের দেশে যদি এখন ডিফারেন্ট স্ট্রেন ঘোরাঘুরি করে তখন তো ওই ভ্যাকসিন দিয়ে আমাদের কাজ হবে না।
আর এই ড্রাগ ডেভেলপমেন্ট, ভ্যাকসিন ডেভেলপমেন্ট, এই সবগুলো জিনিসই খুবই লেবারিয়াস এবং এগুলোতে প্রচুর ইনভেস্টমেন্ট লাগে। এই যে ধরো বিভিন্ন বিগ ফার্মাসিউটিক্যাল গুলো যে বিভিন্ন ড্রাগ, নতুন নতুন ড্রাগ আবিষ্কার করে না, মানে ইনভেন্ট করে, এটা ভাই খুবই মানে কস্টলি একটা প্রসেস। দেখা যায় যে তুমি হয়তো বা 10,000 ক্যান্ডিডেট নিয়ে কাজ শুরু করছো, আলটিমেটলি তুমি 10,000 ক্যান্ডিডেট থেকে একটা মেডিসিন পাবা হয়তো। স্যার অন্যান্য দেশে তো গভর্নমেন্ট ফান্ড থাকে প্রচুর, আমাদের দেশে তো ওই গ্লোব বায়োটেক তো নিজেদের টাকা দিয়ে বানাইতেছে। এই রিসার্চ ফান্ডিং এর ব্যাপারটা আমাদের দেশে আসলে এখন একটু মানে কি বলা যায়, মানে ওইভাবে এখনো মানে একটা স্ট্রাকচারে নাই। হ্যাঁ, এটা আমাদের জন্য আনফরচুনেট। ডেভেলপ কান্ট্রি গুলোতে হচ্ছে মানে দে হ্যাভ দ্য স্ট্রাকচার, মানে যারাই রিসার্চ করতে যাচ্ছে তারাই হচ্ছে ফান্ডিং পাচ্ছে। প্রচুর অনেক ফান্ডিং এজেন্সি আছে। ফর এক্সাম্পল ইউএসএ তে ধরো এনআইএইচ হচ্ছে তোমার ওই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এটা হচ্ছে ইউএস এর সবচেয়ে বড় হেলথ রিসার্চ ইনস্টিটিউশন। বেসিক্যালি বলতে পারো দে আর দ্য গার্জিয়ান অফ রিসার্চ ফর ইউএসএ, মানে তারা হচ্ছে গার্ডিয়ান হিসেবে কাজ করে। ওকে, মানে ওই তারা হচ্ছে প্রচুর ফান্ডিং দেয়। এই মধ্যে অনেক ফান্ডার আছে। এরকম সব দেশে এজেন্সি আছে, গভর্নমেন্টাল, নন গভর্নমেন্টাল, যারা হচ্ছে গুলোকে ফান্ড দেয়। তো আমাদের দেশে এই ধরনের স্ট্রাকচার নাই। দেখা যাক ইন ফিউচারে যদি হয় আর কি। ঠিক আছে, আপাতত এরকম নাই। ইন ফিউচার যদি হয়, রিসার্চ করতে টাকা লাগে, টাকা ছাড়া তো রিসার্চ হয় না। হুম, এই কেউ কি কোনো কমেন্ট জানিয়েছো নাকি? ওকে, থ্যাংক ইউ মোর্শেদ ফর ইউর সাজেশন। যে মোর্শেদ কিন্তু একটা ভালো সাজেশন দিয়েছে, কি জানি ওই ইনভাইটেশনে ইয়েস প্রেস করলেই হচ্ছে ক্যালেন্ডারে অ্যাড হয়ে যায়। ভেরি গুড। আচ্ছা, সমস্যা হচ্ছে হ্যাঁ, ওইটা তারপর ইমেল থেকে চলে যায়, ইমেলে আর ওইটা থাকে না, পরে ইমেলে গিয়ে খুঁজে দেখি এটা নাই, এই ইমেল ইমেলটাই থেকে হাওয়া হয়ে গেছে। ইমেল তুমি ডিলিট না করলে ইমেল কেটে গায়েব হয়, আমি না জানি না হয় আমি নাকি। জানি না কেমন জানি হয়ে গেছে। আচ্ছা, কিন্তু তোমার ক্যালেন্ডারে তো আছে নাকি? আছে স্যার, ক্যালেন্ডারে আছে, সমস্যা নেই। তাইলেই হবে, ক্যালেন্ডারে থাকলে ইউএসএ ক্যালেন্ডার থেকে লিঙ্কটা কপি করে, না হলে হচ্ছে ধর ওই যে ওয়ার্ড বা নোটে সেভ করে রাখো আর কি, কোথাও আর কি। ঠিক আছে, জি স্যার, নোটে আছে, নোটে রাখা আছে। ওকে, দ্যাটস গুড, ভেরি গুড। ইউ গাইজ আর ভেরি স্মার্ট, সো আমার আসলে কিছু বলার নেই। মানে আমি তোমাদের থেকে লেস স্মার্ট এই টেকনোলজির ব্যাপারগুলোতে। আই এম নট দ্যাট মাচ টেকি পারসন। স্যার আমার একটা কি যে কনফিউশন। বলেন। ট্রাস্ট মি। জি রাতুল ভাই। স্যার গতদিন স্যার আপনি বলছিলেন গ্রেডেড কুইজও কিছু কাউন্ট করা হবে, নন গ্রেডেডও কিছু কাউন্ট করা হবে, তো স্যার নন গ্রেডেড কি কাউন্ট করা হবে? না, নন গ্রেডেড কাউন্ট করা হবে না। হ্যাঁ, ওকে স্যার। নন গ্রেডেড গুলো হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ওই সেলফ অ্যাসেসমেন্ট আর কি। হ্যাঁ, একটু নিজেই মানে লেকচার দেখার পরে নিজে একটু চেষ্টা করে দেখতে যে ঠিক আছে কি বুঝলাম আলহামদুলিল্লাহ বা না স্যার, বুঝলাম। কালকে একটা হ্যাঁ, কাজের কাজ করছি, ওই যে হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনটাতেই নট এন এক্সাম্পল লিখছেন, আমি নট দেখি নাই, এন এক্সাম্পল দেখে প্রথম অপশনটা দেখে দিয়ে দিছি, দিয়ে সাবমিট করে দিছি, ভুল আছে। না, it's okay, it's আপনার ভালো, একেবারে okay. ফার্স্ট সেমিস্টার থেকে মানে সিম্পল জিনিসকে একটা ওয়ার্ড রিভার্স করে দেন, যাতে মনে হয় ওই জিনিসটাই অ্যান্সার করার পর না রং। এই আবির ভাই, আমি কিন্তু সব কোয়েশ্চেন এরকম করি না। না, আমি হচ্ছে দু একটা কোয়েশ্চেনে ক্যাচ করি আর কি, যাতে তোমরা একটু কনসেন্ট্রেশন দাও। হ্যাঁ ভাই, এক্সাম হলে কি চলতে থাকে এটা তোমরাও জানো, এটা আমিও জানি। হ্যাঁ, তো এখন একটু মানে না দিলে কেমন হয়। সব কোয়েশ্চেনে কিন্তু আমি এরকম করি না, অল্প দু একটা কোয়েশ্চেন মাঝে মাঝে আমি এরকম আর কি, ধরো একটা অথবা একটা নট অথবা মানে নট দিলাম, নাহলে কেটে দিলাম, এই টাইপের করি। নট অলওয়েজ, নট অলওয়েজ। যেমন স্যার একটা সম্পূর্ণ সেন্টেন্সের ভিতরে আপনি একটা জাস্ট ওয়ার্ড চেঞ্জ করলেন, আউট ওয়ার্ডের জায়গায় ইন ওয়ার্ড দিয়ে দিলেন, তখন স্যার একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওইটা তো ট্রিকি পার্ট ছিল না, ঠিক আছে, ঠিক আছে। মানে আমাদের না এই মানুষের হিউম্যান ব্রেনের একটা কমন ব্যাপার আছে, আমরা না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুরো সেন্টেন্স বা ওয়ার্ড এগুলো আমরা পড়ি না। মানে আমরা অনেক সময় এগুলো আমরা মানে জাস্ট হচ্ছে মানে অত থরলি আমরা যাই না, এটা নর্মাল, এটা আসলে আমাদের হিউম্যান ব্রেনেরই স্কিং করে ফেলছি। ক্যারেক্টারিস্টিক্স। মাঝে মাঝে দু একটা একটু ব্রেন স্টর্মিং হয় না, একটু ব্রেনের ব্র্যাম ট্যাম হয়। খালি নিজে এক্সারসাইজ করলে তো হবে না, ব্রেনকেও একটু এক্সারসাইজ করে দিতে হবে। আচ্ছা, ওকে, কারো কি আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে তো আমরা অনেকক্ষণ ছিলাম, আমরা আজকে বিদায় নিই। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে কারো যদি কোশ্চেন না থাকে
আচ্ছা ওই নতুন যে ভিডিও লেকচারটা আপলোড হয়েছে ওটা একটু দেখো, আর হচ্ছে যেটা অলরেডি আছে সেটাও দেখো, মানে যেগুলো মানে যারা দেখো নাই। তো আর আমি যদি পারি আমি দেখি এর মধ্যে হয়তো একটা দুইটা নতুন লেকচার আপলোড করতেও পারি। ঠিক আছে, বাট প্রথম সপ্তাহে ধরো এই দুইটা লেকচারই, হ্যাঁ প্রথম সপ্তাহের জন্য এই দুইটা লেকচারই। ওকে ওকে, দেন সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন সাবধানে থাকো। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। এটা রেকর্ড বন্ধ করে কেমনে, রেকর্ডটাকে স্টপ করি। রেকর্ড